দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। পিছন থেকে বলে উঠল, এই তোমার নাম হোসেন না? আমি পিছনে তাকিয়ে দেখি একজন পুলিশ আমাকে ডাকতেছে। তাই আমি কিছুটা অবাক হলাম। কিছু বলার আগে পুলিশটা আবারও বলে উঠল, হুসাইন, তোমাকে ম্যাডাম ডাকতেছে, যাও গিয়ে ওনার সাথে দেখা করে এসো। কে ম্যাডাম? আর আমাকে ডাকবে কেন? আমি কি করেছি? আমি কি জানি, ম্যাডাম তোমাকে ডেকেছে তাই নিয়ে যেতে আসলাম। কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন যাব? তুমি যাবে নাকি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব? হ্যান্ডকাপের কথা শুনে আমার সব হাওয়া বেরিয়ে গেল। তাই নিচু গলায় জিজ্ঞাসা করলাম, আপনার ম্যাডাম কোথায়? ওই যে গাড়িতে বসে আছে, যাও গিয়ে দেখা করো। আমার কাজ আছে, আমি গেলাম। আমি আল্লাহকে ডাকতে ডাকতে হেঁটে হেঁটে গাড়ির কাছে গেলাম। গ্লাস উঠানো, তাই গ্লাসে হালকা নক করলাম। নক করার পর গ্লাস খুলে দিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আস্তে আস্তে মাথা তুলে আমি চমকে গেলাম। গাড়ির ভিতরে একটা পরী বসে আছে। দেখতে মাশাআল্লাহ, বয়সে আমার থেকে ছোট হবে, তবে জান্নাতি হুরছে। মেয়েটাকে দেখা মাত্রই আমি যেন একদম হ্যাং হয়ে গেলাম। আর পুলিশ ইউনিফর্মটাও মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছিল ওর গালের কাছে ছোট্ট তিলটা। মুখের দিকে তাকিয়ে আমি এসব ভাবছিলাম আর মেয়েটাকে দেখছিলাম। তখনই ম্যাডাম আমাকে ডাক দিল। হ্যালো মিস্টার। ওনার ডাক দেওয়ার দিকে আমার কোনো খেয়ালই নেই। আমি একভাবে মেয়েটাকে দেখতে লাগলাম। ওই যে মিস্টার, হ্যালো। ম্যাডামের হাত গায়ে লাগতে আমার পুরো শরীরে কারেন্ট ছেয়ে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর আমি টুক করে ওনার বেস্টটা থেকে নামটা দেখে নিলাম, সুমাইয়া। আর ওনার কাঁধের স্টারগুলো দেখে বুঝতে পারলাম মেয়েটা ভালো পদে আছে। আপনি ঠিক আছেন তো? জি বলেন ম্যাডাম, আমাকে কেন ডেকেছিলেন? হুম। কেন ম্যাডাম? গাড়িতে উঠো তাড়াতাড়ি, বলতেছি। আমি গাড়িতে উঠতে যাব কেন? আমি এখানেই ঠিক আছি, আপনি বলেন কি বলবেন। যা বলছি তাই করো, না হলে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। ম্যাডাম বলেন না, আমার কি দোষ? সময় হলে সব বলবো, এখন চুপচাপ বসে থাকো। পুলিশের মুখে এমন কথা শুনলে কার ভয় না লাগবে বলেন? গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেয়ে গাড়িতে বসে যাওয়াই ভালো। তাই আর কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। আমি চুপ করে বসে রইলাম। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, চলেন এটাও দিয়ে নেই যেতে যেতে। আমার নাম তো অনেকেই জানেন, আনোয়ার হোসেন। সবাই আনোয়ার বলে ডাকে। বাড়ির ছোট সাহেব আমি। এবার অনার্স লাস্ট ইয়ারের ছেলে আমি। সবাই বলে আমি নাকি হালকা সহজ সরল, কিন্তু আমার কেন জানি মনে হয় না। দেখতে আমিও খারাপ না, শুধু একটু সরল আর কি। পরিবারের লোক থাকি আমরা 6 জন। আমি, আমার আব্বু আম্মু, বড় ভাইয়া ভাবি আর আপু। হ্যাপি ফ্যামিলি। আসলে আমার ছোট হলো আমার বোন, কিন্তু বাড়ির ছোট সাহেব হওয়ার জন্য বোনটাকে সবসময় আপু বলেই ডাকি। আর সে আমাকে নাম ধরে ডাকে। এক কথায় আমি আর ছোট। আপুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো। দুলাভাই ব্যবসার কাজে দেশের বাইরেই থাকে বেশি। আর আপুর একলা থাকতে হয়, কারণ দুলাভাইয়ের আব্বু আম্মু কেউই নেই। তাই আপু এই বাসাতে একলা থাকতে হয় বলে আমাদের এখানে চলে আসে। ভাইয়া তো আগেই বিয়ে করে ফেলেছে। এখন বাসার সবাই পাগল হয়ে গেছে ছোট সাহেবকে বিয়ে করাবে বলে, যেটাতে আমার মত 1%ও নেই। এবার তাহলে চলুন গল্পে ফিরি। পুলিশ স্টেশনে এসে গাড়ি থামলো। তারপর দুজনে গাড়ি থেকে নামলাম। আসো আমার সাথে। আমি ওনার পিছন পিছন ওনার কেবিনে গেলাম। ম্যাডাম এবার তো বলেন, আমাকে কেন নিয়ে আসলেন? প্রেম করতে নিয়ে আসছি। কি? বেশি কথা না বলে এদিকে আসো। কেন? ওই, আপনাকে কি প্রশ্ন করতে বলছি? যা বলছি তা করেন। কি আর করার, আইনের লোক, তাই এগিয়ে গেলাম ওনার কাছে। এই তো গুড বয়, এবার মুখটা এদিকে এগিয়ে নিয়ে আসো। কেন? আরেকবার প্রশ্ন করলে লকআপে ঢুকিয়ে দেব বলে দিলাম। তাই আর কথা না বলে চুপ করে মুখটা ওনার কাছে নিয়ে গেলাম। এবার হা করে জোরে শ্বাস ফেলো। সুমাইয়ের কথা মতো শ্বাস ফেললাম। সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভেবে বলল, হুম, সবই ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারতেছি না, আমাকে দিয়ে কী করাচ্ছে আর কেনই বা করাচ্ছে। আচ্ছা, আপনি বাসায় যান না কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আর আপনি এটা বলেন যে আমাকে এখানে কেন নিয়ে আসছেন। এটা বলার পরই সুমাইয়া ওর রুমে থাকা সিসি ক্যামেরায় তাকালো। তারপর আমাকে ইশারা করলো সেদিকে তাকানোর। তাকে দেখি আম্মু আর আপু গেট দিয়ে ভিতরে আসতেছে। এতক্ষণে সব ক্লিয়ার হলো আমার সাথে। আম্মু কি আমার নামে কমপ্লেন করেছে? হুম, আপনি নাকি বাসায় থেকে পালিয়েছেন, তারপর থেকে আপনার মোবাইলও নাকি বন্ধ। কাহিনী কি? এমনি। তখনই আম্মু আর আপু কেবিনে ঢুকলো আর আমার দিকে চোখ দিয়ে ঘুরতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আম্মু সুমাইয়াকে কি যেন ইশারা করলো। তারপর সুমাইয়া আমাকে বলল, আপনি একটু বাইরে যান তো। ঠিক আছে, তবে ম্যাডাম আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা? কানটা একটু এদিকে নিয়ে আসেন। হুম, বলেন।
আমার আব্বু আর আম্মুর একটা কথাও শুনবেন না। ওনার একটু পাগল, তাই যা বলবে তা শুনবেন আর ভুলে যাবেন। আস্তে করে কানের কাছে বললাম, ওই এসব আপনি গেলেন বাহিরে? যাচ্ছি, তবে যা বললাম তা যেন মনে থাকে। বলে বাইরে চলে আসলাম। আধ ঘন্টা পরে আবার ভিতর থেকে আপু আসলো। ইচ্ছে চোর, তরে ভিতরে ডাকতাছে, আয়। আমি ভিতরে গেলাম। আম্মু আর আপুর মুখে হাসি রেখা ফুটে আছে, তার মানে আমার কপালে খারাপ আছে। তখনই সময় বলে উঠল, আপনি বাসা থেকে পালিয়েছিলেন কেন? পালাইনি তো। আর আমি বাসা থেকে পালাতে যাব কেন? সত্যি কথা বলেন, না হলে লকআপে ঢুকিয়ে দেব। আসলে ওই যে আমার বাসায় দুজন হিটলার থাকে, মানে এরা দুজন। আম্মু আর আপুকে দেখে বললাম, এরা আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, তাই তো আমি বাসায় যাই না, এই আর কি। বিয়ে করে ফেলেন, সমস্যা কোথায়? ও ম্যাডাম, হ্যালো, আমি এখন স্টুডেন্ট। তো কি হয়েছে, লেখাপড়ার সাথে বিয়ের কি সম্পর্ক? মানে আমি আমার ভবিষ্যৎ তৈরি না করে বিয়ে করব না। ও, তা আপনার গার্লফ্রেন্ডরা কি সবাই এখন আনমেরিড? না, আমি আর একজন বাদে সবাই ম্যারিড। ওরাও কি লেখাপড়া করে নাকি সবাই বিজনেস করে? সবাই স্টাডি করে। আর আপনি এত সব জিজ্ঞাসা করতেছেন কেন? আপনার ফ্রেন্ডরা যদি পড়ালেখা করে বিয়ে করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? বাহ, নিজের কথায় তো নিজে পেঁচে পড়ে গেলাম। এখন কি বলবো ভেবে পাচ্ছি না। ওরা সবাই লাভ ম্যারেজ করেছে, আর আমি কি ওদের মতো নাকি? ও ভালো, তা আপনিও কি কাউকে পছন্দ করেন নাকি? না, আমি প্রেম টেম বিশ্বাস করি না। ওহো, তাহলে তো ভালোই। হুম। আন্টি, আমি কি কমপ্লেন তুলে নেব নাকি ওনাকে জেলে ঢুকিয়ে দিব, কোনটা? তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে কমপ্লেন তুলে নেব, না হলে আমরা দুজন চলে যাব আর তোকে ওইখানে ঢুকিয়ে রাখবে। তো এখন তুই ডিসিশন নে যে কি করবি। আম্মা, এটা কিন্তু ঠিক না। তোমরা কিন্তু আমাকে জোর করছো। আমরা কি চলে যাব? শালা চেপে ফেলে আমাকে টর্চার করছে। সমস্যা নাই, আমারও সময় আসবে, তখন আমি দেখে নেব। এসব ভাবছিলাম, তখনই আম্মু আবারও বলে উঠল, কি রে, আমরা কি চলে যাব? রাজি, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে, তারপর আমি বিয়ে নিয়ে কথা বলবো। কি বলেন আন্টি? ওর পরে আবার মনে থাকবে না। নিজের ছেলেকে বিশ্বাস করে না, এমন আমি জীবনেও দেখিনি। হয় আমি শয়তানকে বিশ্বাস করতে যাই না কেন? এমনভাবে কথা বলছো তুমি যেন আমার সৎমা, আর সৎমা তো এভাবে ছেলের সাথে আচরণ করে না, তুমি যেভাবে করছো। ম্যাডাম, ওরে লকআপেই রাখেন কয়েকদিন, তাহলে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। ওই সবাই চুপ করেন। আর হুসেন, 1 মাস সময় দিলাম, এরপর বিয়ে করে ফেলবে, না হলে ওই যে ওই রুমটা দেখছো? তাকে দেখি রুমের দরজার উপরে লেখা টর্চার রুম। এটা দেখে তো গলা শুকিয়ে গেল। এমনিতেই ছোটবেলা থেকে পুলিশকে অনেক ভয় পাই, তার উপর আবার এসব ভয় দেখাচ্ছে, কেমনটা লাগে বলেন? তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা। আমার মনে হয় না ও কথা রাখবে। চিন্তা করো না, আমি 1 মাস পরে খবর নেব। আর এর মাঝে যদি উল্টাপাল্টা করো তাহলে একটা কল করবেন, তাহলে দেখবেন 10 মিনিটের ভেতরে আমি চলে আসবো। ওকে, তাহলে তো আর সমস্যা নেই। তাহলে এখন আসি। আমি সময়কে শেষবারের মতো একবার দেখে নিলাম আর বিদায় নিয়ে নিলাম। ম্যাডাম, আছি। হুম। চলে আসতে লাগলাম, তখন কি মনে করে যেন আবার পিছনে ঘুরে বলে উঠলাম, ম্যাডাম, আপনি পুলিশ না হলে আমার জন্য অনেক ভালো হতো। কেন? না, এমনি বলেই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম। আম্মু আর আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে রুমে গেলাম। কিছুক্ষণ পর ভাবি রুমের দরজায় নক করলো। কি হলো, রাগ নাকি সবার উপরে? না, শুধু আপু আর আম্মুর উপর রাগ করেছি। দেখো না, ওরা আমাকে থানায় নিয়ে পুলিশের সামনে বিয়ে করতে রাজি করালো। এটা কি ঠিক বলো? না, এটা তো কেউ একদমই ঠিক করেনি। চিন্তা করো না, আমি দেখতেছি। হ্যাঁ ভাবি, তুমি ছাড়া কেউ আমাকে একদমই বোঝে না। তুমি তো আমার কলিজা। পাম দিতে হবে না। এখন বলো, দুপুরে কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। এখন কিছু খাবে? না, এখন ঘুমাবো। তুমি সোজা হয়ে বসো। আচ্ছা। নীলা, তুমি এখানে কি করছো? যাও, রুমে যাও। ও ঘুমিয়ে যাক, তারপর আমি না হয় রুমে চলে যাব। ওই ধামরা, তোর শরম করে না আমার বউয়ের কোলে ঘুমাতে? শরমটা আমার একটু কমই। আর তুমি যাও তো এখন এখান থেকে। ভাবের দেবরের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না? আমার বউয়ের কোলে আমি স্যার কেউ শুতে পারবে না, এক কথা শেষ। তাহলে আমি কার কোলে ঘুমাবো? কেন, বিয়ে করে বউ নিয়ে আয়, তারপর তার কোলে ঘুমাবি, তখন কেউ না করবে না। ভাবি, তুমি কিছু বলবে নাকি আমি এবার চলে যাব? ওই তুমি যাও তো, আমি আসতেছি। আর একটাও কথা বলবে না, ছোট সাহেব না হলে আমার পালাবে। লাই দিয়ে মাথায় তুলেছো তুমি, তাই এমন হচ্ছে ও। আর ওকে তো এবার বিয়ে করেই ছাড়বো। তুমি যাও তো। যাচ্ছি।
আমি আবারও শুয়ে গেলাম ভাবির কোলে। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঘুমিয়ে গেলাম। 2 দিন পর হাবিবা মানে আমার বেস্ট ফ্রেন্ডের কল আসলো। রিসিভ করতে জারি মারলো। ওই কুত্তা, কই রে তুই? বাসায় কেন? আজকে আমার বার্থডে আর তুই এখনো বাসায়? সরি রে, ভুলে গেছি। আর এত প্যারা থাকলে কোনো কিছু মনে থাকে নাকি? কেন, কি হয়েছে? অনেক বড় কাহিনী, সন্ধ্যায় এসে বলবো। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু তুই শিওর আসবি তো, নাকি আবার সন্ধ্যায় ফোন দিয়ে বলবি সরি আসতে পারবো না রে? তুই ফোন রাখবি, নাহলে মোবাইলের ভিতর দিয়ে তোকে গিয়ে মারবো। আচ্ছা, ভালো থাকিস, আর সন্ধ্যায় দেখা হচ্ছে। সি ইউ, বাই। সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম বার্থডেতে। হাবিবাকে উইশ করে চলে গেলাম সব বন্ধুদের কাছে। সবাই একসাথে হাওয়াই শুরু করে দিলাম আড্ডা। সবাই গল্প করতেছে, তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। পিছনে ঘুরতে আমি চমকে গেলাম, কারণ কাঁধে আর কেউ না, সুমাইয়া হাত রেখেছে। তাই সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। তা হিরো, কি খবর আপনার? ম্যাডাম, আমি কিছু করিনি। তা এখানে কেন? আর হাবিবা তোমার কে লাগে? হাবিব আমার কিছুই লাগে না, বিশ্বাস করেন। আমি এখন আসি বলেই কেটে পড়তে চেয়েছিলাম, কিন্তু তার হলো না। সুমাইয়া আবারও ডাক দিয়ে ফেললো। ওই, আমি আপনাকে যেতে বলেছি। জি না ম্যাডাম, বলেন কি বলবেন? তা এখানে কি বাসা থেকে পালিয়ে এসেছো নাকি? না ম্যাডাম, আমি আর ওরকম কিছু করব না। ভালো। তা কেমন চলতেছে আপনার দিনকাল? ভালো। ম্যাডাম, একটা কথা বলবো? বলেন। জোরে পেয়েছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসবো। শিওর। বলা মাত্র সেখান থেকে গায়েব হয়ে গেলাম, কারণ এখানে থাকলে বিপদ। কিন্তু ওখানে আসার কারণ কি হাবিবা বলতে পারবে। তাই হাবিবার কাছে গেলাম। হাবিবা, এখানে পুলিশ কেন রে? তোকে নিয়ে যেতে এসেছে। কি? আরে, ওর নাম সুমাইয়া, আমার কাজিন, পুলিশে চাকরি করে, পুলিশ অফিসার। বার্থডেতে ইনভাইট করেছি, সময় নেই তাই ইউনিফর্ম নিয়ে চলে এসেছে। ও, তাই বল। তা তোকে এত চিন্তিত লাগতেছে কেন? কিছু না, এমনি। আচ্ছা দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই না, কেন, কি হয়েছে? কিছু না, তবে এখন পরিচয় করানোর কোনো দরকার নেই। ধুর, ও কোন সময় চলে যায় তার কোনো সিউরিটি নেই। দাঁড়া, আমি পরিচয়টা করিয়ে দিচ্ছি। সুমাইয়া, ওই সুমাইয়া। সুমাই আমাদের দিকে ঘুরে তাকালো। সুমাইয়া, একটু এদিকে আয় তো। সুমাই এদিকে আসতেছে, আর আমি হাত দিয়ে মুখটা ঢাকতে লাগলাম। সুমাই আমাদের কাছে চলে আসলো। সুমাইয়া, নে, তোকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। হুসাইন, ও হলো সুমাইয়া, আমার কাজিন। হাই। হ্যালো। হাতটা মুখ থেকে সরিয়ে কোনো রকমে মরা একটা হাসি দিলাম। আর সুমাইয়া, ও হলো হুসাইন, আমার কাছে পৃথিবীর সব থেকে বড় ছেঁচড়া ছেলে। তাই নাকি? পরিবেশ ঠান্ডা করার জন্য একটা মরা হাসি দিলাম। আর হাবিবাকে বললাম, প্লিজ হাবিবা, ইজ্জতের ফালুদা বানাস না। হাবিবা অবাক হয়ে আমার দিকে তাকালো, কিছু একটা ভাবলো, তারপর বলে উঠলো, তুই কাল সকালে আমার সাথে দেখা করবি পার্কে, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আর শোন না হুসাইন, এই এলাকায় যদি তোর কোনো সমস্যা হয় তাহলে তুই সুমাইয়াকে বলিস, ও সব ঠিক করে দিবে। আচ্ছা, চলো, হাসবো না কাঁদবো এটাই বুঝতেছি না। যে শান্তিতে থাকা লাইফটা 12টা বাজাচ্ছে, তার কাছেই নাকি গিয়ে কমপ্লেন করলাম। তার উপর আবার ফ্রেন্ডের কাজিন। আমার আর শান্তিতে থাকা হলো না, বিড়বিড় করে এসব বলছিলাম। কি রে, তুই কি বিড়বিড় করছিস? দেখো, ওনার মনে হয় অসুবিধা হচ্ছে এখানে থাকতে। কি রে, কোনো সমস্যা? আসলে একটা কাজ ফেলে এসেছি, এখন যেতে পারলে ভালো হতো। হিল পরা জুতোগুলো মানিয়েছে না আমায়? বুঝে গেলাম, এই কথাটা আরেকবার বললে মার সারা কপাল আর কিছু জুটবে না, তাই চুপ করে থাকাই ভালো। থাক, যেতে হবে না। এই তো গুড বয়। হুম। আচ্ছা, তোরা কথা বল, আমি এখনই আসছি। এখন আর রাগ উঠতেছে হাবিবার উপর। বাঘের মুখে ফেলে দিয়েছে আমাকে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আপনি যে স্যাসরা তা তো আগে জানতাম না। আরে হাবিবা সবসময় এমনভাবে আমার সম্মান দেয়। ও তাই নাকি? তা হাবিবাকে কি ভালোবাসেন? কি? তুমি কি হাবিবাকে ভালোবাসো? ওই হাবিবা আমার বেস্ট ফ্রেন্ড, আর ওই যে রেড কোট পরা ছেলেটা ওর বয়ফ্রেন্ড, বুঝলেন? আর আপনি কি সবাইকে সন্দেহ করেন নাকি? পুলিশের কাজে সন্দেহ করা। তা ঠিক, তবে বলে রাখি আপনাকে, সব সম্পর্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না, কিছু সম্পর্কে বেস্ট ফ্রেন্ডও থাকে, বুঝেছেন? হুম। আমি যদি এখন সবার সামনে সুমায়াকে জড়িয়ে ধরি না, ওর বয়ফ্রেন্ডও কিছু মনে করবে না। ও যে হাসতেছে না, এটাও থামবে না। সো সবাইকে সন্দেহ করবেন না। ঠিক আছে, তাই একটু আগে তো বলেছিলেন হাবিবাকে আপনি চিনেনই না, আর এখন জড়িয়ে ধরলেও রাগ করবে না, এমন ভালো বন্ধু হয়ে গেল। বাহ, কি সুন্দর। শালা জায়গা মতো সিভাই ফেলাইছে। এত সব মনে থাকে কিভাবে মেয়েটার?
যাক, কিছু একটা বলে কথাটা কাটিয়ে দিই। আসলে তখন মজা করে বলেছিলাম। ও, আপনি মজাও করতে পারেন? কিছু না, বলে একটা শুকনো হাসি দিলাম মাত্র। তা ড্রিঙ্কস করেন? মাঝে মাঝে। তাহলে চলেন কয়েক গ্লাস মেরে আসি। আপনি পুলিশ হয়ে ড্রিঙ্কস করেন? অভ্যাস না, তবে খুশির সময় মিস করি না। ও তো চলেন এখন গিয়ে একটু মজা নিয়ে নেই। ম্যাডাম, আপনি যান, আমি কেক কাটার পর মজা নিতে যাব। ওকে, তাহলে আমিও তখনই যাব। তারপর হাবিবা কেক কাটার জন্য দাঁড়ালো। আমি আর সুমাইয়া মানে পুলিশ ম্যাডাম বাম পাশে আর ওর বয়ফ্রেন্ড ডান পাশে দাঁড়িয়ে। তখনই ওর বাবা হঠাৎই বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয় ওর বয়ফ্রেন্ডের সাথে। সবাই তো অবাক হয়ে গেলাম। এসব দেখে আপনার বিয়ে করতে মন চায় না? আমার বয়স হয়নি, তাই এসব ফিলিংস ভেতরে কাজ করে না। বয়সে 1 মাসের ভেতরে হবে, আর তা না হলে 14 শিকের ভেতরে উল্টিয়ে 4 দিন থেকে লাঠি পিটিয়ে পিটিয়ে বয়স বাড়াবো। দেখেন, এভাবে ভয় দেখানো বন্ধ করেন। ভয়টা 1 মাস পরে সত্যি না হয়ে যায়। আমি হতেও দেব না, তার আগে বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলবো। গুড। ওরে আল্লাহ, তুমি আমার বাঁচাও, না হলে আমি এসব প্যারায় মরে যাব। ড্রিঙ্কস করবেন? চলেন। ড্রিঙ্ক করার পর সময়ের কিছুটা বেশি নেশা হয়ে যায়। ও ঠিকভাবে হাঁটতে পারছে না, কি করবো কিছুই বুঝতেছি না। উপায় না পেয়ে শেষে হাবিবাকে ডাক দিলাম। ওর খুশি আজকে দেখে কে। কি রে, ডাকলি কেন? তোর কাজিনকে দেখ, ড্রিঙ্ক করে কি অবস্থা। এখন নে, তুই সামলা তোর কাজিনকে। আরে, ও তো ড্রিঙ্ক করে না, তাহলে আজকে করতে গেল কেন? আমি কি জানি। পাশে এত সুন্দর ছেলে থাকলে বিষ খেয়ে নেওয়াটাও কোনো বড় ব্যাপার না। হাতটা চুল করছে আমার কয়েকদিন ধরে, মারি না কাউকে। বুঝছি। শোন না, তুই একটু সুমাইয়াকে বাসায় নামিয়ে দিয়ে যা না প্লিজ। আর আমি ওর বাসা চিনি না। শোন, ওর বাসা হলো, নামিয়ে দিয়ে চলে যাবি ব্যাস। তোর কারণে সবসময় সমস্যায় পড়ে আমি। কিস লাগবো? থু, আগে দাঁত ব্রাশ করা শেখ। তাহলে যা, ওকে বাসায় পৌঁছে দে, তারপর আবার আসিস। আর আসবই না পেতনি তোর এখানে। সুমাইয়ারে বইলা বেঁধে নিয়ে আসবো। স্যাসরা, যা এখন। আমি সুমাইয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, চেহারা তো কোনো হিরোইনের থেকেও কম না, কিন্তু আচরণ পুরো ভিলেনদের মতো। ওর কারণে আমাকে এত ঝামেলায় পড়তে হচ্ছে। ওই যে ম্যাডাম, চলেন বাসায় ছেড়ে দিয়ে এসে আপনাকে। না, আমি যাব না, আপনিই যান। চলেন, পার্টি শেষ। আর আমি বাসায় যাব, আপনার লিফট লাগবে? চলেন বাসায় যাই। বলে উঠতে গিয়ে আবারও বসে গেল। তাই উঠিয়ে দৌড়ে নিয়ে গাড়ি পর্যন্ত আসলাম। তারপর সময়ের বলা জায়গায় রওনা দিলাম। গাড়ি চালাচ্ছিলাম আর ওর মুখটা দেখছিলাম। গ্লাসটা সেট করে আসা চাঁদের আলোটা ওর মুখে পড়ছে, আর ওর মুখটা আরও বেশি মায়াবী লাগছে। কি এমন হয় আমার সাথে একটু হেসে কথা বললে? না, যখনই দেখবে তখনই ভয় দেখাবে। পরীর মতো সুন্দর মেয়ের আচরণ এমন হলো চলে বলেন তো? শালা ক্রাশ খেয়ে রাখছে আপনার উপর, কিন্তু আপনাকে এখন দেখলেই ভয় লাগে। একটু হাসি দিলে কত সুন্দর লাগতো। না থাক, হাসি দেওয়ার দরকারই নেই, কারণ ওনার হাসি দেখে আবার পাগল না হয়ে যায়। এসব ভাবতে ভাবতে চলে আসলাম হাবিবার বলা ঠিকানায়। তারপর ওনাকে গাড়ি থেকে নামিয়ে বাসার দরজায় এসে থামালাম। দরজায় তো তালা লাগানো, ভিতরে কেউ নেই নাকি। 2-3 বার কলিং বেল চাপার পরে কোনো রেসপন্স নেই, তাই আবার হাবিবাকে ফোন করলাম। হ্যালো, বল। এই রুমে তো তালা লাগানো, আর বাসায় কেউ নেই কেন? আরে, ওর আব্বু আম্মু দেশের বাইরে থাকে, আর ও বাসায় একলা থাকে, আর চাবি ওর বুক পকেটে আছে, দেখ। কি? ও মাদার তেরেসা, এত ভাবনা নিয়া তাড়াতাড়ি ওরে রুমে রেখে বেরিয়ে আয়, না হলে এত সুন্দরী মেয়ে একা রুমে পেয়ে তোর আবার নিয়ত খারাপ হতে পারে। আরে ওখানে হাত দিব কিভাবে? ভাবনা নিয়া তাড়াতাড়ি আয়। এখন কি করব কিছুই বুঝতেছি না, তাই সুমাইয়াকে বললাম, সুমাইয়া, রুমের চাবি কোথায়? সুমাইয়ার নেশায় কিছু বুঝতেছেও না, তাও হাত দিয়ে চাবিটা বের করে দিল। একটা নিঃশ্বাস নিলাম বড় করে। তারপর রুমে গিয়ে সুমাইয়াকে বিছানায় শুয়ে দিলাম। তারপর যখনই আসতে যাব তখনই সুমাইয়া পেছন থেকে বলে উঠলো, ওই আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাব। আজকে রাতটা এখানেই থাকেন, সকালে চলে যায়েন। কি? আপনার সাথে আমি থাকবো? পাগল হলেন নাকি আপনি? যা বলছি তা করেন, না হলে অনেক খারাপ হবে বলে দিলাম। হলে হবে, তাও আমি থাকতে পারবো না। আপনি থাকেন, আমি গেলাম। বলে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম দরজা লাগিয়ে। তারপর বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে বাসায় চলে আসলাম। কয়েকটা দিন কেটে গেল, সুমাইয়ের সাথে আর দেখা হয়নি। শুধু রয়ে গেল আম্মু আপু আর ভাইয়ের বিয়ে করার প্যারা। একদিন রাতে বন্ধুদের সাথে হসপিটালের সামনে বসে বসে সিগারেট খাচ্ছিলাম। তখনই হঠাৎই একটা গাড়ি এসে থামলো। হঠাৎ করে এভাবে থামাতে কিছুটা অবাক হয়ে গেলাম। তা ওঠায় দাঁড়িয়েছিলাম কীভাবে ব্রেক করছে তা দেখার জন্য। গাড়ির গ্লাসটা নামানোর সাথে সাথে আমার সব বন্ধুরা পালিয়ে গেল। আমি সামনে তাকাতে আটকে উঠলাম, কারণ এটার কেউই না,
সুমাইয়া গাড়িতে বসে আছে। কি হিরো, কি করছিলেন? আড্ডা দিচ্ছিলাম। আর কি খাচ্ছিলেন? সিগারেট। ওই বোর্ডটাই কি লেখা আছে দেখেন তো। তাকে দেখি লেখা নো স্মোক প্লিজ। বুঝতে পেরে গেলাম আজকে কপালে শনি লেগে আছে, আর বাঁচতে পারবো না। শালার ওর কি এক্ষুনি আসতে হলো? কপালটাই বোটা, নাহলে এভাবে ফাঁসতে হলো নাকি? কার মুখ দেখে উঠেছিলাম যে আজকে? এসব ভাবতেছিলাম তখনই সময় বলে উঠলো, তা গাড়িতে কি নিজের ইচ্ছাই উঠবেন নাকি হাত পা বেঁধে উঠাবো? উঠতেছি। আজকে কপালে শনি লেগে আছে। এই তো গুড বয়। গাড়িতে উঠে বসে গেলাম, কারণ পালারে বাসা থেকে তুলে আনবে যা ডেঞ্জারাস মেয়ে। আপনি সবসময় এত ভুল করেন কেন? ভুল বেশি করি না, আর যখনই করি তখনই আপনি এসে হাজির হয়ে যান। ও তাই নাকি? হুম। হাবিবার বার্থডে পার্টি থেকে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা এবারের মতো মাফ করে দিলাম। আর যেন নো স্মোকিং জায়গায় স্মোকিং করতে না দেখি, মনে থাকবে? পরের বার দেখলে মার্ডার কেসে ফাঁসিয়ে দেব বলে দিলাম। এটা কিন্তু অন্যায়। আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করতেছেন। সেটা আমিও জানি, তাই এটা বলেন 1 মাস শেষ হতে তো মাত্র 8 দিন বাকি। তারপর কি বিয়ে করবেন নাকি জেলে যাবেন, কোনটা? মেয়ে দেখতেছে, পছন্দ হলে বিয়ে করে ফেলবো। ভালো। আমাকে নামিয়ে দেন, আমি চলে যাই। আরে বসেন, আমিও তো বাসায় যাব। একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে, তবে পেছনের একটা পুলিশের গাড়ি কেন? বললাম না ছোট্ট একটা কাজে যাচ্ছি। ও বলে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর সময় গাড়িটি নিয়ে একটা নিষিদ্ধ জায়গায় দাঁড় করালো, মানে যেখানে কেউ আর যাওয়া আসা করে না। হেডলাইটও বন্ধ করে দিল। কেমন যেন চারদিকে নীরব হয়ে গেল। আমার হালকা হালকা ভয় করতে লাগলো। এখানে গাড়ি থামিয়ে রাখলেন কেন? একজনকে ধরবো বলে এসেছি। কাকে? একটা ড্রাগ ডিলারকে ধরবো। যদি পালিয়ে যায় বা না আসে? আসবে, আর যদি পালিয়ে যেতে চাই তাহলে এনকাউন্টার করার অর্ডার আছে। ও তাহলে তো ভালোই। কিছুক্ষণ বসে থাকার পর একজন লোক একটা লাইট নিয়ে সেখানে আসলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও একটা লোক আসলো। তারপরে সময়ে হঠাৎ করেই হেডলাইটগুলো অন করে দিল, আর চারদিক থেকে পুলিশ ওদের ঘিরে ফেলে। সময়া হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নামলো। ওরা তাও পালিয়ে যেতে চাইলো, কিন্তু সময়া পালানোর আগে একজনকে গুলি করে দেয়। তারপর বাকি সবাই জাজরা করে ফেলে ওদের দুজনকে। তারপর আমার আর কিছুই মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলেছি। যখন জ্ঞান ফিরল তাকে দেখে আমি গাড়িতে বসে আছি। পাশে সময়া পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে উঠাচ্ছে। ম্যাডাম, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন প্লিজ। দিব, কিন্তু আপনি অজ্ঞান হলেন কিভাবে? আপনারা কি মানুষ? এভাবে লোকগুলোকে মেরে ফেললেন? ও বুঝছি, চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি সেই ঘটনাগুলো ভাবতে আমার শরীর শিউরে উঠছে। কিভাবে মারলো লোকগুলোকে? সিগারেট খাবেন? না, আমাকে বাসায় দিয়ে আসেন। আরে ওইগুলো সমাজকে ধ্বংস করার মেশিন, তাই এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে এভাবে মারবেন? বাদ দেন ওইসব, নেন সিগারেট খান। আপনি সিগারেটও খান? না, একজনের থেকে নিয়ে এসেছি। কেন? কারণ যারা সিগারেট খায় তাদের জন্য এটা মাথা ঠান্ডা করা বা চিন্তামুক্ত করার প্রধান ঔষধ। মানুষের সম্পর্কে ভালো আইডিয়া তো আপনার। পুলিশওয়ালা এমনই হয়। হুম। তা কেমন মেয়ে পছন্দ আপনার? সহজ সরল টাইপের মেয়ে। ও তাহলে তো ভালোই। তা পুলিশ মেয়েকে কেমন লাগে আপনার? মানে? পুলিশে চাকরি করে এমন মেয়েকে বিয়ে করে নেন, ঘর এবং বাইরে আর কোনো সমস্যা থাকবে না। থাক, এমন শান্তির আমার দরকার নেই যা অন্যের কাদের কারণ হয়। আপনারাই খুশি থাকেন মানুষ মেরে। তাহলে তো আর কিছুই বলার নেই। তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আমি থ্যাঙ্কস না দিয়ে ভিতরে চলে গেলাম। 3 দিন পর ভাবির কোলে শুয়েছিলাম। তখন আম্মু একটা খাম নিয়ে রুমে আসলো। বৌমা, এই ধামরাকে তুমি আবার তোমার কোলে শুতে দিয়েছো? আম্মা, আপনিও শুরু করে দিলেন? আচ্ছা এসব বাদ, তা যা বলার আমি এসেছিলাম। বলো, কি বলতে চাও? নে, এখানে কয়েকটা মেয়ের ছবি আছে, এখান থেকে কাকে পছন্দ হয় দেখে বল তাড়াতাড়ি। দাও। তারপর আমি আর ভাবি একটা একটা করে মেয়ের ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবি দেখে শোয়া থেকে লাফিয়ে উঠলাম। কি হলো, এভাবে লাফিয়ে উঠলি কেন? এই ছবি এখানে কেন? কার ছবি? কার আবার? ওই গুন্ডি পুলিশ অফিসার সুমাইয়ার। মেয়েদের লিস্টে ওর নামও আছে, পছন্দ হলে বল, না হলে আরো ছবি আছে, দেখো এগুলো। ওই ছবিটা আলাদা করে উল্টে রেখে দিলাম। আর 4-5টা ছবির পরে একটা ছবি পছন্দ হয়েছে, তাই সেটাকে ভাবির হাতে ধরিয়ে দিয়ে বললাম, তোমার সতীন। শয়তান একটা, এটাকে পছন্দ হয়েছে?
আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আম্মু ছবিটা হাতে নিয়ে চলে গেল। আমি আবারও ভাবির কোলে শুয়ে গেলাম। সন্ধ্যায় আম্মু আমাকে জানিয়ে দিয়ে গেল 7 দিন পর আমার বিয়ে। আর একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি একটা নাম্বার, আর ছোট্ট করে লেখা পাত্রীর নাম্বার। পাত্রীর নাম সুষমা। আমি ফিক করে এসে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ভাবি আর আমি ছাদে গেলাম। তারপর সেই নাম্বারটায় কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যালো। আপনি কি সুষমা? হুম, আপনি কে? আমি হোসেন। ও, আপনি কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। তা কি করতেছেন এখন? ভাবির নিয়ে ছাদে আসছি হাওয়া খাইতে। ও, ভালো। আপনি কি জানেন আমাদের দুজনে নাকি বিয়ে ঠিক করেছে? হুম। তা আপনার বয়ফ্রেন্ড নেই? না, রিলেশন আমি পছন্দ করি না। ও, ভালো। তা আপনার গার্লফ্রেন্ড নেই? না, আমারও আপনার মতোই অভ্যাস, বিশেষ করে না রিলেশনটা। ও, ভালো। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আসলে আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল, আমার স্বামীকে আমি প্রথমবার সামনাসামনি বাসর ঘরেই দেখব। তার আগে কথা বলবো ঠিকই, কিন্তু দেখা করব না। তাই আমি চাই আপনি স্বপ্নটা পূরণ করতে সাহায্য করবেন। অবশ্যই। কপাল ভালো, স্বপ্ন ছিল বাসর ঘরে একবারই দেখা করবে। যদি স্বপ্ন দেখতো সারা জীবন কুমারী থাকবে, তাহলে তো আমার কপাল খারাপ ছিল। যাক, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিয়েছে, এসবই মনে মনে ভাবছিলাম। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। কি বললো, দেখা করবে? তোমার সতীনের স্বপ্ন, সে নাকি তোমার দেবরকে একেবারে বাসর ঘরে দেখবে। সেটা দেখা যাবে পরে, এখন চলো, রাত হয়ে গেছে, নিচে যাই। ছবি দেখে বিয়ে করতে হবে, তা ভালো। ওই পুলিশের পিছে তো ছুটবে। আরে আসলাম তো মাত্র, এখনো তো রোমান্সই করিনি। শয়তান, আয় নিচে যাই। তারপর আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। 7টা দিন কেটে গেল। শালা মেয়েটাও কম চেঁচড়া না, দেখা করলো না একবারও, জাস্ট কথা বলে দিনগুলো পার করে দিল। তবে বাসর ঘরে দেখা হওয়ার মাঝেও ফিলিংসটাই আলাদা। এটা নিয়ে আমি কিছুটা উত্তেজিত ছিলাম, তাই আর দেখা করতে বলিনি। সবাই মিলে আমাকে বিয়ে পড়িয়ে দিল। রাত 12টা বাজে। সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। তখনই পিছন থেকে ভাবি ডাক দিল। কি ছোট সাহেব, বউকে দেখবেন না? আমি তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম, কারণ আকাশের দিকে তাকিয়ে সেই হারিয়ে যাওয়া বেইমানটার কথা মনে পড়লো আজকে। এতক্ষণ ভাবতেছিলাম আমার জীবনে গার্লফ্রেন্ড নেই কেন। ছিল, তবে সেটা হারিয়ে গেছে অনেক আগেই। বেইমান ছিল সে, অভিনয় করেছিল আমার সাথে ভালোবাসার, তারপর বিয়ে করে নেয় অন্য কাউকে। আমাকে জানায়নি পর্যন্ত এখনো। আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম ওর বিয়ের খবরটা। তারপর থেকে আর ওকে একবারও মনে করিনি। আর বিশ্বাস উঠে গিয়েছিল রিলেশনের উপর থেকে, তাই আর কখনো রিলেশনেই যায়নি। যদি সেটা হারিয়ে যায়, পুরোনো কথা বাদ দেই, চলেন এবার গল্পে ফিরি। কি হলো ছোট সাহেব, যাও নিচে যাও, বউ তো অপেক্ষাই করতেছে। হ্যাঁ, যাচ্ছি। ভাবি কিছু টিপস দাও না, কিভাবে কি করতে হয়। টিপস দেওয়া লাগবে না, যখন তার চোখের দিকে তাকাবা তখনই সবকিছু বুঝে যাবা। ভাইয়া ও কি সব কিছু বুঝে গিয়েছিল? যাও এখন। কিছুটা আবেগ নিয়ে ভেতরে গেলাম। দরজা লাগিয়ে বেডের কাছে যেতেই সুষমা এসে আমাকে সালাম করলো। আমি একে দাঁড় করালাম। অনেক লম্বা ঘোমটা দেওয়া, তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। ওর ঘোমটা তুলতে আমি ছিটকে দুহাত পিছনে চলে গেলাম। কি দেখলাম এটা? আমি নিজের চোখগুলো বিশ্বাস হচ্ছে না। ভুল দেখছি ভেবে আবারও গেলাম ওর মুখটা দেখতে। আবারও আটকে উঠলাম। যেখানে সুষমা থাকার কথা সেখানে সুমাই কিভাবে আসলো? ম্যাডাম, আপনি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো সুষমা থাকার কথা, সেখানে আপনি কি করতেছেন? আমার ফুল নেমটা কি জানেন? না, কি? সুমাইয়া আক্তার, সুম্মা। ইন্নালিল্লাহ, তাহলে আপনি কি সুষমা? আমি আপনার বউ। ওরে আল্লাহ, আমারও উঠায় নাও। সময় কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি এবে মানি না। মানে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, তাই আমি এবে মানি না। চুপ! আর একটা কথা বললে এটা দেখেছেন, গুলি করে খুলি উড়িয়ে দেব। ওরে আল্লাহ, আপনি এখানে বন্দুক নিয়ে এসেছেন? আপনি যে সহজে মেনে নেওয়ার ছেলে না সেটা আমি জানি, তাই আপনাকে রাজি করানোর ডোজ নিয়ে এসেছি। দেখেন, এসব দেখে লাভ নেই, আমি এসব ভয় পাই না। ও, তাহলে তো একটা গুলি আপনার পায়ে করলেই হবে। সো রেডি হন গুলি খাওয়ার জন্য। এই না না, প্লিজ গুলি চালাবেন না। আমি মেনে নিয়েছি এটা, কিন্তু আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। কেন? আমি কাল সকালে আম্মুর সাথে আগে কথা বলে নিই, তারপর ভাববো। কি বলবেন আম্মুকে? সেটা আপনাকে বলতে যাবো কেন? আচ্ছা, বলা লাগবে না, এখন আমাকে একটু আদর করেন। বললাম না, আগে আম্মুর সাথে বোঝাপড়া শেষ করে নেই, তারপর ভাববো। দিবেন নাকি আমি জোর করে আদায় করে ছাড়বো?
ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না। কেন? আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছা। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? আমি এটা মানি না, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। কিসের ধোঁকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে? মানে এটাতে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব? দেখেন, এটা না দেখালে হয় না, আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা বলেই সুমাইকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দিব কিভাবে আদর করে। ঠিক আছে বলে মাথাটা নিচু করে ফেললাম। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরো অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ ললিপপ খেয়ে ছেড়ে দিল, তারপর দুজনে হাঁপাতে লাগলাম। কি মজা পেয়েছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এখন। ওই, কে আপনার ম্যাডাম? আপনি এত বড় অফিসার, তাহলে আপনাকে কি বলে ডাকবো? ওই সন্ধ্যাবেলায় না আমাদের বিয়ে হলো, তাহলে আমি এখন আপনার কি লাগি? বউ? তাহলে আজ থেকে আমাকে নাম ধরে ডাকবেন। না, আমি পারবো না। আর আপনি আমার কোল থেকে ওঠেন। ওই, আপনাকে বললাম না আদর করতে, আপনি থেমে গেলেন কেন? আমি ঘুমাবো, প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাই। কেউ গায়ে লাগলে আমার ঘুম হয় না। ওই অভ্যাসটা পাল্টাতে হবে আজ থেকে। নিন, এখন শুয়ে পড়ুন। না, আমি এখন ঘুমাবো না। একটু আগে না বললেন ঘুমাবেন? এখন বলছি ঘুমাবো না। ওকে, তাহলে আমাকে কোলে নিয়ে সাথে চলেন। আমি ছাদেও যাব না। ওই, যা বলছি করেন, আমাকে কোলে নিয়ে সাথে নিয়ে যান। নিয়ে যাচ্ছি বলে কোলে তুলে নিলাম। এরপর একতলা বেয়ে উপরে উঠে গেলাম, সোজা ছাদে নিয়ে নামালাম। শোনেন, আমি আপনাকে যা যা বলবো আপনি তা তা করবেন, মনে থাকবে নাকি আবার সেই ডোজটা বের করতে হবে? না, বলেন কি করতে হবে আমাকে? প্রথমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেন। কি? বললাম না কোনো কথা বলবেন না, যা বলবো শুধু তাই করবেন। ঠিক আছে বলে নিজের ইচ্ছার বিরুদ্ধে সুমাইকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, মাঝে যথেষ্ট ফাঁকাও রাখলাম। ওই, আপনাকে জড়িয়ে ধরতে বলেছি, আপনি মাঝখানে এত ফাঁকা রাখলেন কেন? ভালো করে জড়িয়ে ধরেন আর ফাঁকা জায়গাটা ভরাট করেন। বলে একেবারে নিজের বাহুতে বেঁধে নিলাম সুমাইয়াকে। ওই, আপনার মাথাটা আমার কাঁধে রাখেন তো। কেন? বলে ওর কথা মতো ওর ঘাড়ে মাথা রাখলাম। আমার প্রত্যেকটা শ্বাসে যেন কেঁপে উঠছে সুমাইয়া, আরও আমার ঘাড়ের উপর মাথা রাখলো। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? না। কেন ভয় পান আমাকে? হুম আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? কিছুই উত্তর দিলাম না। তারপর ও আর কিছু না বলে শুধু শহরটাকে দেখতে লাগলো আর মিটে মিটে হাসতে লাগলো। আসলে নিজের ক্রাশকে বিয়ে করেছি, তার উপরে আবার এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছি। যতই ভয় পাই না কেন, মনের কোণে আবেগ ঠিকই খেলে যাচ্ছিল। এবার অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ সময় আমাকে বলে উঠলো, ওই, আমাকে কোলে নেন। আবার কোলে নিতে হবে কেন? অনেক রাত হয়ে গেছে, তাই রুমে যাব। তো চলেন, কোলে নিতে হবে কেন? আমি যেভাবে এসেছিলাম সেভাবেই যাব, সো বেশি কথা না বলে কোলে নেন তাড়াতাড়ি। বলে আবার কোলে তুলে নিলাম। তারপর কোলে কোলে রুমে নিয়ে এসে নামালাম। কত কেজি আপনি? কেন? আপনাকে আনার সময় মনে হলো 80 কেজি বস্তা নিয়ে এসছে, তাই জিজ্ঞাসা করলাম যে আপনি কত কেজি। কি বললেন আপনি? আমি 80 কেজির বস্তা? না, তার চেয়ে একটু বেশি হতে পারে। ওই, আপনি আর একটা কথা বললে খারাপ হবে বলে দিলাম। ওকে, সময় বেশি হলে 50 কেজি হবে। জ্বালানোর জন্য এটা বললাম। এতদিন আমাকে জ্বালিয়েছে, এখন আমি আপনাকে জ্বালাবো। যাই হোক, নিজের ক্রাশকে বউ হিসেবে পেয়েছি, এর থেকে বেশি আর কি হতে পারে। এখন সময় দল বদলে আমার তরফ এসেছে, তাই জ্বালিয়ে ছাড়বো আপনাকে। এসব ভাবতেছিলাম, তখনই সময় বলে উঠলো, ওই, ঘুমাবেন না? ঘুমাবো। তাহলে শুয়ে পড়ুন না কেন? ঘুমাবো একটু পর। আমি তো এখন ঘুমাবো। তো ঘুমান, না করেছে কে? আমার বালিশটা নাকি একটু পরে ঘুমাবে, তাহলে আমাকেও তো একটু পরে ঘুমাতে হবে, তাই না? মানে? ওই, এত মানে মানে না করে এদিকে এসে শুয়ে পড়েন তো, আমার খুব ঘুম পাচ্ছে। চুপচাপ শুয়ে থাকেন, ঘুমাতে হবে না আপনাকে, আমি ঘুমাবো। কোনো কথা না বলেই চুপচাপ শুয়ে রইলাম। সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়েছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ করে সুমাইয়া বলে উঠলো, আচ্ছা, আমরা কয়টা বেবি নিব? কোনো কথা না বলে ঘুমানোর ভান ধরে শুয়ে রইলাম। কি হলো বলো না কেন? তাও কিছুই না বলে শুয়ে রইলাম। সুমাইয়া তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি।
শৈতানটা ঘুমিয়ে গেছে। আজকে সারা রাত ভেবেছিলাম গল্প করে কাটিয়ে দিব, কিন্তু মহারাজ ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। যাক, ও ঘুমিয়ে গেছে, আমি আর জেগে থেকে কি করব? আমিও ঘুমিয়ে যাই, কাল সকালে শৈতানকে দেখে নিব। এখন ঘুমাই। এটা বলে সুমে আমার গালে একটা চুমু দিয়ে আবারও বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। তাই আমিও চোখ না খুলে মিটি মিটি হেসে ঘুমিয়ে গেলাম। মেয়েটার পাগলামো দেখে হাসি পেল, তাও হাসলাম না, মনে মনে হেসে নিলাম কতক্ষণ। আজান দিতেই কেন জানি ঘুম ভেঙে গেল। চোখ খুলে ডান বামে তাকালাম, দেখি কেউ নেই। হঠাৎ শরীরের উপর একটা ভারী বস্তু টের পেলাম। তাকে দেখি সুমাই আমার উপরে শুয়ে আছে। ওর ফেলা গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়ছে, আর আলাদা একটা অনুভূতি মনের ভিতরে জাগতেছিল। আমি কেন জানি শিউরে উঠতেছিলাম, তবুও নিজেকে সামলে নিলাম। ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপর পড়ে আছে, তাই সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতে চাইছিলাম। তখনই সময় হঠাৎ করে চোখ খুলে তাকিয়ে যায়। আমি অবাক হয়ে যাই এটা দেখে। কি হলো হিরু, বউকে আদর করতেছেন নাকি? আরে না, আপনার চুলগুলো খোলা ছিল, তাই সেগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম। ও, তা আমার শাড়িটাও তো অগোছালো, সেটা গুছিয়ে দেবেন নাকি? দূর, কি বলতেছেন আপনি? কি বলতেছি মানে? বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারেন না? লুকিয়ে লুকিয়ে আদর করতে লজ্জা করে না? আদর করলাম কখন আপনাকে? ঠিক আছে, তবে প্রত্যেক দিন সকালে আমাকে একটা করে কিস দিতে হবে। ঠিক আছে, এখন থেকে আর চুল গুছিয়ে দেব না, ওকে? কি? এত অবাক হওয়ার কি আছে? বাহিরের মহিলাকে তো করতেছেন নাকি নিজের বউকেই তো করতেছেন কিস, এতে অবাক হওয়ার কি হলো? আমি কিস করতে পারবো না। ওই, ভালোই ভালোই রাজি হয়ে যান, না হলে আপনাকে জোর করিয়ে রাজি করাবো। দেখেন, এটা কিন্তু ঠিক না। আপনি একটা একটা করে আবদার বাড়াচ্ছেন। কবে না জানি বলে বসেন আপনার একটা বেবি লাগবে। কথাটা বলেই জিব্বায় কামড় মারলাম। সময় এটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, না জানি এখন কি করে বসে। তাই আমিও কিছু না বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আরে না, সেটা হানিমুন থেকে ফিরে এসে প্ল্যান করব যে কবে বেবি নিব। ওকে? কি আর বলবো, তাই চুপ করে রইলাম, কারণ এখন কথা বললেই বিপদে পড়তে হবে কনফার্ম। এই যে, আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ। কেন? ওই আপনার মুখ থেকে যেন আর একবারও কথাটা না শুনি, কিছু হলেই কেন। ঠিক আছে। এখন একটু জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরলে কি হবে? কলিজাটা ঠান্ডা হবে। কিভাবে? কাছের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে ওই দিন বলতে পারবেন কলিজাটা কিভাবে ঠান্ডা হয়। ও ওই আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে। আচ্ছা, বলেই সুমায়াকে আটকে নিলাম নিজের মাঝে। এভাবে কিছুক্ষণ কথা ছাড়াই শুয়েছিলাম দুজন। কাল সারাদিন ব্যস্তটাই কাটলো, রাতটাও ঠিকভাবে ঘুম হয়নি, তাই চোখটা আবারও লেগে গেল। সকালে গালে কোনো কিছু নরম স্পর্শে ঘুম ভেঙে গেল। তাকে দেখি সুমা আমার গালে চুমু দিতেছে। তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। কি করতেছেন আপনি? আমার বরটাকে আদর করতেছি। কাউকে না বলে কিস করা কিন্তু ঠিক না। ওই, কাউকে মানে? আমার স্বামীকে আমি কিস করেছি, তাতে এত রিয়াক্ট করার কি আছে? সাইড দেন, আমি ভার্সিটি যাব। কালকে বিয়ে করলেন আর আজকেই ভার্সিটিতে যাবেন মানে কি? মানে আপনাকে কিছু বুঝতে হবে না, সরেন, আমি উঠবো। ওকে, আমিও দেখবো আপনি কিভাবে ভার্সিটিতে যান। কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সুমাই রুমে নেই। যাক, ভালোই হলো। তাই মনের সুখে রেডি হয়ে নিচে চলে গেলাম। নাস্তার টেবিলে বসতেই আপু এসে নাস্তার প্লেটটা তুলে দিল। কি হলো আপু, প্লেটটা তুলে নিলি কেন? তুই রেডি হয়েছিস কেন? কোথায় যাবি নাকি? ভার্সিটি যাব। এই, তুই কালকে বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবি? তোর মাথা ঠিক আছে তো? আজকে ভার্সিটি একটু কাজ আছে, তাই যেতেই হবে। আজকে কোথাও যেতে পারবি না, যা রুমে গিয়ে নর্মাল ড্রেস পরে আয়, তারপর খাবার খাবি। আমি খাবই না বলে উঠে যাচ্ছিলাম, তখনই ভাবি ডাক দিল। ছোট সাহেব, কই যাও? ভার্সিটি যাব, একটু কাজ আছে। এদিকে আসো তো একটু। বলো, কি বলবে, আমি শুনছি। এদিকে আসো, তারপর বলবো। এবার বলো, কি বলবে? কাঁধের ব্যাগটা এদিকে আমার কাছে দাও। কি বলবে বলো। শোনো, কয়েকদিন ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, এখন যাও রুমে, গিয়ে ছোট সাহেবাকে সময় দাও। ভাবি, তুমিও শুরু করে দিলে। দেখো সুমাইয়া, এখন তোমার বউ, তাই তার সব কিছুতেই তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি না আমার লক্ষ্মী ভাই, যাও এখন রুমে গিয়ে রেস্ট করো। ভাবি, তুমি জানোই যে আমি তোমার কথা ফেলতে পারি না, আর তুমি তা বলতেছো। এখন যাও, পরে কথা বলবো, এখন ছোট সাহেবাকে খুশি করো। যথাজ্ঞা মহারানী বলে আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করার পর বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া খাবার নিয়ে রুমে ঢুকলো। কি হিরো, ভার্সিটিতে গেলেন না? ভাবি যেতে দেয়নি। ও, কেন যেতে দেয়নি?
ওই যে নতুন বিয়ে করেছি, তাই নাকি যাওয়া যাবে না। তা বাসায় থেকে কি করবেন তা জিজ্ঞেস করলেন না আপনার ভাবিকে? বলেছিলাম। তা কি বললো উনি? বলেছে আপনার, বলতে গিয়েও থেমে গেলাম। যদি বলি যে সময়কে সময় দিতে বলেছে, তাহলে আজকে আমার কাজ খালাস। জোর করে হলেও তা আদায় করেই ছাড়বে। তার চেয়ে ভালো না বলাই। কি হলো, থেমে গেলেন কেন বলুন? না এমনি। ও আচ্ছা, নাস্তা এনেছি, খেয়ে নেন। দেন। বলে নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। সময় নাস্তা দিয়ে খাটে বসে গেল। আমি খেতে লাগলাম। কি মনে করে যেন সময়কে বলে বসলাম, আপনি খেয়েছেন? না, আপনি খেয়ে নেন, তারপর আমি খাবো। এখনও খাননি? এখানে যা খাবার আছে দুজনে হয়ে যাবে। বসে পড়েন এখানেই। বসতে পারি একটা শর্তে। সময় এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম। কি শর্ত? আমাকে আপনি খাইয়ে দিলে আমি এখন খাবো। কি? বললাম যে আপনি যদি খাইয়ে দেন তাহলে খাবো আমি। থাক, আপনি পরে খেয়ে নিন। মানে? মানে হলো আপনাকে খেতে হবে না, আপনি পরে নিজের হাতে খেয়ে নিন। না, আমি এখন খাবো, আর আপনি আমাকে এখন খাইয়ে দিবেন। আমি পারবো না। আপনি পারবেন না মানে? আপনাকে পারতেই হবে। দেখেন, জোর করবেন না প্লিজ। তাহলে আমাকে এখনই কিস করতে হবে, তাহলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা মাফ। এই মেয়ের কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাব। কিস করার সে খাইয়ে দেয় ভালো। নেন, হা করেন। সময় খাবারটা নিয়ে নিল। আপনি যে এত ভালো আগে জানতাম না। আমার কপালটা কত ভালো যে এমন একটা স্বামী পেয়েছি। চিটিং করেছেন আপনারা সবাই মিলে। ওলে আমার বরটা রে, এত ভালো তুমি। এই কি করতেছেন আপনি? কেন, আপনাকে একটু আদর করে দিলাম। আমাকে আদর না করে আগে খেয়ে নেন, আমি একটু বাইরে যাব। আপনাকে না ভাবি বললো আজকে আমাকে সময় দিতে। সুমায়া জানলো কিভাবে? ভাবি আমাকে কে বলেছে? সুমায়া তো তখন ওখানে ছিল না। তার মানে সুমায়া সকালে ভাবিকে বলে আমার ভার্সিটি যাওয়া আটকেছে। ও, তাহলে আমি একটু মজা নেই। আজকের দিনটা তো আপনারই। সত্যি? হুম। তাহলে চলেন আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে ঘুরতে যাব কেন? সারাদিন বাসা থেকে আপনাকে নিয়ে গল্প করব। গল্প করলে আদরও করতে হবে। ওকে, তবে আদর করার সময় আমি আপনাকে নিশি বলে ডাকবো। কেন, সুমাইয়া বলে ডাকতে কি সমস্যা? আসলে আপনাকে নিশির ব্যাপারে বলাই হয়নি। আসলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল নিশি। তো এখনো কি আছে নাকি ব্রেকআপ হয়ে গেছে? না, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে ভালোবাসতে শিখেছিল সে। ওকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম। ও দেখতে আপনার থেকে অনেক বেশি সুন্দরী। ওর হাসিটা কি মায়াবী, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর চাহনিতে নিজেকে হারাতাম বারবার। উফ, কি চাহনি তার! নিজেকে হারাতেই মন চাইতো। ওর হাসিটায় মধু মেশানো ছিল, তাই হাসিটা বারবার দেখতে চাইতাম। তারপর ওর হাত ধরেই আমি সব কিছু মিথ্যে বলেই যাচ্ছি। কি শিখেছিলেন? কিস করা আর অনেক কিছুই। আরো অনেক কিছু মানে? মানে বোঝেন না, ওই আর কি। আপনি এত খারাপ! ছি, আমি মনে করেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র এত খারাপ আগে জানলে আমি কখনো আপনাকে বিয়ে করতাম না। আমি তো আপনাকে সত্যি বলে দিলাম। কথা বলবেন না আপনি আমার সাথে। আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, জোরে হেসে উঠলাম আমি। আমাকে নিয়ে মজা নেওয়া দেখো এবার কেমন লাগে। আর এসো আমার সাথে মজা করতে, তখন আমিও দেখিয়ে দেবো মজা কাকে বলে। এইসব ভাবতে ভাবতে হাসতে লাগলাম আর মোবাইল টিপতে লাগলাম। এদিকে সময় খাবারের প্লেটটা নিয়ে টেবিলে রাখলো। রাগটা এখনো কমেনি। সময়ের আগে মুখটা ভাবির নজরে পড়ে যায়। কি হলো সুমাইয়া, রেগে আছো কেন? ভাবি, ও না আজকে আমাকে একটা কথা বলেছে। কি কথা? ও বলেছে। কি বলেছে শুনি একটু। সময় সব কথা ভাবিকে বলে। তুমি সত্যি একটা বোকা মেয়ে। কেন? হুসাইন করবে প্রেম, তাও আবার অচেনা মেয়ের সাথে? তুমি জানো ওর লাইফের সবচেয়ে ভালো বন্ধু আমি আর হাবিবা। আমাকে আর হাবিবাকে ছাড়া ও অন্য কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না, আর ও নাকি করবে প্রেম? তুমি একটা বোকা, আর তাই তোমাকে মুরগি বানিয়ে ছেড়েছে। ও যে বলল। তোমাকে আমি কিভাবে বোঝাই? আচ্ছা, কাল রাতে হুসাইন তোমার গায়ে হাত দিয়েছে? সময় কিছু না বলে মাথা নিচু করে রইল। যে নিজের বউয়ের সাথে প্রেম করতে পারে না, ও নাকি আবার বাইরে প্রেম করবে, এটা তুমি ভাবলে কিভাবে? তুমি রুমে গিয়ে দেখো, তোমাকে বোকা বানিয়ে ও এখন হাসতেছে। আর পাগলাটাকে একটু রোমান্স শিখিয়ে দিও। সময়ের আগে মুখটা নিমিশে হাসিতে পড়ে গেল। তারপর সেখান থেকে রুমের দিকে চলে আসলো। এদিকে আমি এখনো আসতেছি সময়কে বোকা বানিয়ে। হঠাৎ কারো রুমে আসায় হাসিটা থামিয়ে ফেললাম। তাকে দিকে সামনে সুমাইয়া রাগে লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? আপনি আমাকে বাঁচালেন। আমি এবার আপনাকে বাঁচালাম কিভাবে?
আমি তো ভেবেছিলাম আপনাকে প্রেম শিখিয়ে তারপর প্রেম করতে হবে, কিন্তু আজকে জানতে পারলাম আপনি আগে থেকেই প্রেম করতে পারেন, তাই আজ থেকে আমার সাথে প্রেম করবেন, ওকে? আর নিশি, মন থেকে ধন্যবাদ আমার হিরোটাকে প্রেম শিখিয়ে দেওয়ার জন্য। মানে হলো, আপনি আগে যা করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে আপনি আমার আর কি? আর শুধুই আমার। আপনি এখানে বসলেন কেন? এখানে কি নিশি বসলে খুশি হতেন? হুম। আচ্ছা, এখানে যদি নিশি বসতো তাহলে আপনি কি করতেন তাকে? তার মাঝে হারিয়ে যেতাম। ও, এত ভালোবাসেন তাকে? প্রচুর ভালোবাসি। আপনি কচু পারেন ভালোবাসতে। মানে? আপনি নিজের বউকে ভালোবাসতে পারেন না, আবার এসেছে মিথ্যা বলতে যে আমি ভালোবাসতে পারি। আপনাকে ভালোবেসে কি করব? আপনি তো আমার বই। বউকে কি ভালোবাসতে হয় না? কেন? তাহলে আমার ভালোবাসা কোথায়? আপনাকে কি আমি মেনে নিয়েছি নাকি যে ভালোবাসা দেব? তাহলে এখন মেনে নেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সাথে চিট করেছেন। ভালোভাবে বলতেছি, কানে যাইতেছে না? ডোজটা দিলে আবার ঠিকই রাজি হবেন। আচ্ছা, আপনি এখন একটু যান, আমি ঘুমাবো। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। পরে সময় পেলে দেব বলেই ঘুমানোর জন্য পাশ কাটিয়ে ঘুমোতে গেলাম। সময় চলে গেল। আমি ফোনটা বের করে হাবিবাকে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর হাবিবা ফোনটা রিসিভ করলো। হ্যালো হুসাইন, বল কি বলবি? তুমি কোথায় জানো? বাহ, ভূতের মুখে রাম নাম। তা এত মিষ্টি করে বলার কারণটা জানতে পারি? তোমাকে কাছে পেলে দুহাত দিয়ে তোমার গালগুলোতে আদর করে দিতাম। আমার এত সুন্দরী পরীর মতো বোন থাকতে তুই আমাকে আদর করবি কেন? যা, আদর করার সুমাইয়াকে গিয়ে কর। আগে তোকে আদর করব, তারপর ওই পুলিশ গুন্ডাটাকে করব। তোকে পেয়ে নেই একবার হাতের কাছে। কেন, কি হয়েছে জানো, বলবি তো? হাবিবা, তুই কি জানতি যে সময়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কেন? তাহলে বলিসনি কেন? আমি ভেবেছিলাম তুই হয়তো জানিস। কেন, কি হয়েছে? ছোট থেকে তোর প্যারা নিয়ে বড় হয়েছি, এখন তুই চলে যাবি অন্যের ঘরে, তাই তোর একটা বোন দিয়ে যাচ্ছিস। হুসাইন, ওর মনটা একবার তোর মনের সাথে মিলিয়ে দেখ, তুই হারিয়ে যাবি ওর মাঝে। সুমাইয়া একটু রাগী, তবে ওর মনটা অনেক ভালো, যা তুই ভাবতেও পারবি না। শেষ হয়েছে তোর ভাষণ? যা সত্য তাই বললাম। এই তুই কি জানিস, আমি যদি সুমাকে আদর না করি তাহলে বন্দুকের ভয় দেখে আমাকে দিয়ে সব কাজ করায়। তা আর কি করিয়েছে? তুই মজা নিতেছিস আমার সাথে? আরে না, তুই লিপ কিস করেছিস কি না সেটা জানতে চাইছিলাম। রাখ, তোর বিয়েটাতে যদি আমি প্যাঁচ না লাগিয়েছি তখন দেখব তোর কেমন লাগে। তা কি বলে প্যাঁচ লাগাবি? বলবো তুই মেয়ে ভালো না, নেশা করিস, আর কয়েকটা ছেলের সাথে প্রেম করিস, আর অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তা বললি না যে সুমাইয়া তোকে কিচ করেছে? হুম। তাই নাকি? কবে, কখন? বাসর রাতে তোর বোন আমাকে লিপ কিস করেছিল। ও, তা আর কি করেছিল? আর কি করবে, কিছুই করেনি। তুই মানুষ হবি না, ফোন রাখ। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রায় দুপুরের একটু আগে। চোখ খুলে তাকিয়ে দেখি সময় বুকের উপরে শুয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম, ও কখন আমার বুকের উপর সে শুয়ে ঘুমিয়ে গেল সেটা তো আমি নিজেও জানি না। এসব ভাবতেছিলাম তখনই সময় হালকা নড়ে উঠলো। উঠলে হাজারো প্রশ্ন করবে, তাই আমি আবারও ঘুমের ভান ধরে ফেললাম। সময় উঠে দেখে আমি এখন উঠিনি, তাই আবারও বুকে মাথা রেখে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সময় বলে উঠলো, এই যে মিস্টার, আপনি এত রাগ করেন কেন বলুন তো? আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে আপনি আদরটা পর্যন্ত করেন না? আপনি একদম খারাপ একটা লোক। মেয়েদের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না, সে আবার বলে আমি ভালোবাসতে জানি। আপনি খারাপ একটা লোক। আপনাকে কয়েক বছর জেলে রাখা উচিত নিজের বউকে ভালো না বাসার অপরাধে। আপনি এত খারাপ তাও কেন জানি আপনাকে এত ভালোবাসি আল্লাহ জানে। সেই কলেজের ছেলেটার প্রেমে পড়েছিলাম, তখন তো দাঁড়িয়েও ছিল না আপনার। তখন থেকে ভালোবাসি, আর নবাব জাতা নাকি আমাকে চিনেই না। অযথাই বকাবকি করতেছি কেন? এগুলো যদি উনি শুনেনি না, এগুলো শুনলে কাজে দিত। এই ওঠেন, এখন একটু আদর করেন না প্লিজ। এখন চোখ খুলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তাই চুপ করে রইলাম। শয়তানটা ওঠে না, আপনাকে এভাবে ঘুম থেকে জাগাতে পারবো না। আপনাকে আমার মতো করে ঘুম ভাঙাবো। ওরে আল্লাহ, এই মেয়ে না জানি কিভাবে ঘুম ভাঙায়। এই মেয়ে আমাকে কলেজ থেকে ভালোবাসে, আর আমি আজকে জানলাম। আমি যার উপরে 1 মাস ধরে ক্রাশ খেয়ে আছি, সে কিনা আমার উপরে 4 বছর ধরে ক্রাশ খেয়ে আছে। বাহ, কি আনন্দ! এসব ভাবছিলাম তখনই আমার গালে সময়ের নরম ঠোঁটগুলো ছোঁয়া লাগলো। আমি ভেতরে ভেতরে আটকে উঠি, তাও নিজেকে নর্মাল রেখে শুয়ে রইলাম। সময় অনেকগুলো কিস করে, তারপর আবার সেই জায়গায় শুয়ে গেল। এখন আর কোনো কিছু বলতেছে না। ভাবলাম ঘুমিয়ে গেছে, তাই হালকা করে চোখ খুললাম।
দেখি সময় এখনো তাকিয়ে আছে আমার দিকে, তাই আবারও চোখগুলো বন্ধ করে ফেললাম। ওই আপনি সজাগ? চোখ খুললাম না, যা হবার তা দেখা যাবে, কারণ খুললে বিপদ আরও বাড়বে। আপনি ঘুমানোর অভিনয় করতেছেন, আমি তা বুঝে ফেলেছি। এখন ভালোই ভালোই চোখ খুলেন, না হলে আমিও দেখবো আপনি কিভাবে চোখ বন্ধ করে থাকতে পারেন। আমি চোখ খোলার ছেলে না, তা সময় জানে না, কারণ খুললে এখন আরেকটা জেদ ধরে বসে থাকবে, তখন পড়তে হবে আরেক ঝামেলায়। চোখ খুলবেন না তাই তো? তো দেখেন আমি কি করি। মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। এই মেয়ে যে কী করে বসে আল্লাহ ভালো জানে। চোখ না খুলে কি ভুল করলাম নাকি? এসব ভাবতেছিলাম, তখনই আমার নাকে কারো গরম নিঃশ্বাস পড়তেছিল। বুঝে গেলাম সময় আমাকে লিপ কিস করতে যাচ্ছে, তাই চোখ খুলে ফেললাম, ওর মুখে হাত দিয়ে আটকে ফেললাম। এই আমি জেগেছিলাম। সময় আমার এতটা কাছে আসায় ও শ্বাসটা আমার নাকে পড়তেছে। সময় বলেই বসলো, তাহলে এতক্ষণ ঘুমানোর ভান ধরেছিলেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও, তা আর কিছুক্ষণ চুপ করে থাকলেই পারতেন, তাহলেই তো আমার কাজ শেষ হয়ে যেত। মানে? মানেটা বলবো না, ট্রায়াল দেখাবো। থাক, বলাও লাগবে না, ট্রায়াল করেও দেখানোও লাগবে না, আমি বুঝে গেছি। সময় জিজ্ঞাসা করলো, তা কি বুঝেছেন? আমি বললাম, কিছুই না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? ওরে আমার কিউট বরটা জানতে চাইবে আর আমি বলবো না, এটা হয় নাকি? এসব না করে সোজা হয়ে বসেন, আর আমি যা বলি তার সোজা আর সত্যি করে উত্তর দেন। ওকে জানু, বলো কি বলবে। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? কিন্তু আপনি আমার পরিবারে জানালেন কিভাবে? হাবিবার মাধ্যমে আপনার আম্মুর সাথে কথা বলি। আপনি আম্মুকে কি বলেছিলেন? আমি না, হাবিবা আমার আর আপনার বিয়ে নিয়ে কথা বলেছিল। ও, তা আম্মু কি বলেছিল তখন? আপনাকে নাকি ঠিক করার জন্য আমার মতো মেয়েই নাকি লাগবে, তাই উনি আমাকে পছন্দ করে ফেলেন আমার কিউট বরটার জন্য। ও, তার মানে এসবের মূল শয়তানটা হলো হাবিবা। ওই হাবিবা আমার কাজিন, সো হিসাব করে কথা বলবেন। আপনার কাজিন আমাকে এতদিন জ্বালিয়েছে, আর এখন আপনি। সিরিয়াল মেনটেন আছে বলতে হবে। আপনি মানুষটাই তো এমন যাকে ভালোবাসা চাই। আপনি আমাকে প্রথম দেখেছিলেন কোথায়? আপনার ভাইয়ার বিয়েতে। আপনি আমার ভাইয়ের বিয়েতে এসেছিলেন? তখনই আপনাকে প্রথম দেখেছিলাম। আপনি কি হিসেবে এসেছিলেন ভাইয়ের বিয়েতে? মানে পাত্রপক্ষ নাকি কনে পক্ষ হয়ে? পাত্রপক্ষ হয়ে। আপনি পাত্রপক্ষ হলেন কিভাবে? এইবারের ছোট বউ আমি, তাহলে আপনিই বলেন আমি কোন পক্ষের হব? এই আপনি কি তখন ছোট বউ ছিলেন নাকি? ছিলাম। আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করেন। আমার কেন জানি মনে হয় আমি পাগল হয়ে যাব। আমি আপনাকে আমার প্রেমে পাগল করে ছাড়বো। আমাকে সাইড দিন, আমাকে আম্মুর সাথে কথা বলতে হবে। আরে বসেন, এত তাড়া কিসের? সারাদিন তো সময় পড়েই আছে, তখন কথা বললেন না হয়। এখন আমাকে একটু আদর করেন। এখন আমাকে যেতে দিন, পরে এসব নিয়ে ভাববো। ঠিক আছে, তবে আপনি আজ থেকে আমাকে তুমি অথবা সুমাইয়া নাম ধরে ডাকবেন। আমি পারবো না। আপনাকে পারতেই হবে, না হলে আমাকে আমার পথ বেছে নিতে বাধ্য হব। মানে হলো আপনার থেকে আপনার ইজ্জত কেড়ে নিব। ইন্নালিল্লাহ। আপনি সাইড হন, আমি বেরোবো। সময় আর কিছু না বলে সাইড হয়ে গেল। আমি দেরি না করি বেরিয়ে যেতে লাগলাম, তখনই সময় ডাক দিল। ওই শোনেন। কি বলেন? মুখটা ধুয়ে তারপর বাইরে যান প্লিজ। লাগবে না, চোখে হয়তো ময়লা লেগেছে, তাই হাত দিয়ে চোখগুলো মোছা দিয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম বাইরে। সময় পেছন থেকে বলে উঠল, কেউ যদি কিছু বলে তখন আমাকে আমার বলতে পারবেন না বলে রাখলাম। সময় অযথা কথা বলে আমাকে আটকাতে চাইছে, এটা বুঝতে পারলাম, তাই ওর কথায় কান্না দিয়ে সোজা চলে আসলাম। সময় আর কিছু না বলে শুয়ে শুয়ে হাসতে লাগলো। আমি সোজা চলে গেলাম ড্রয়িং রুমে। গিয়ে দিকে ভাবি বসে আছে। ভাবি আম্মু কই? ভাবি আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো, তারপর হঠাৎ করে এসে দিল। কি হলো, হাসতো কেন? এদিকে আসো। না, আগে বলো আম্মু কোথায়, তারপর আসবো। এদিকে আসতে বলেছি আমি। ধুর, ভালো লাগে না। বলো কি বলবে। কানটা এদিকে নিয়ে আসো। কেন? এমনি বলছি তাই আনো। বলো। তোমাকে যে সময় আদর করে সেটা কি আমাদের দেখাতে এসেছো? মানেটা ওইদিকে তাকালেই দেখতে পাবে। আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। সময় লিপস্টিক দেওয়া ঠোঁট দিয়ে আমার গালগুলো লাল করে দিয়েছে। একেবারে ঠোঁটের স্পষ্ট দাগ ফুটে উঠেছে, যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা কিস করার দাগ। এজন্য সময় হয়তো বলেছিল মুখ ধুয়ে আসতে। দূর, কি শরম টেনে পেতে হলো। এসব ভাবছিলাম, তখনই ভাবি বলে উঠল, ছোট সাহেব, এত ভাবাভাবির কিছু নেই, যান গিয়ে মুখ ধুয়ে আসেন। গালে হাত দিয়ে সোজা রুমে চলে আসলাম। সোজা চলে গেলাম ওয়াশরুমে। সুমাইয়া আমাকে দেখে আবারও হাসতে লাগলো। এমন হাসি হাসতেছে যেন অনেক মজা পাইছে।
আমি মুখ ধুয়ে বাইরে এসে দেখি সুমাইয়া এখনো আসতেছে। এত আসার কি আছে? আগেই বলেছিলাম, কিন্তু আপনি না শুনেই চলে গেলেন। এখন হলো তো শিক্ষাটা। আপনি মানুষই ভালো না, বলে বলে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি ভাইয়া বাসায় এসে গেছে, আর ভাবি আর ভাইয়া হাসতেছে। কি ছোট সাহেব, এখন বলেন কি লাগবে আপনার? ভাবির দিকে লজ্জায় তাকাতে পারছি না, তাও লজ্জা ভেঙে ভাবির কাছে গেলাম। ভাইয়া আর ভাবি পাশাপাশি বসে আছে। ভাই একটু সরে বসো তো। কেন? সরে বসো, তারপর বলতেছি। ভাইয়া সরে বসতেই আমি ভাবির কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। ওই, তুই আবার আমার বউয়ের কোলে মাথা রাখলি কেন? ওইটা বউ না, জল্লা বলতে গিয়ে থেমে গেলাম। না, করে না। ওই যে তোমরা দুজন থামলে, ছোট সাহেব বলো কি বলবে? ভাবি আমাকে একটু সত্যি কথা বলবে? বলো কি জানতে চাও? আচ্ছা, সুমাইয়া ভাইয়ের সামনে বলে প্যাঁচ লাগিয়ে দেবে, তাই বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, এখানে বসে বসে কি করো? যাও রুমে যাও ভাইয়া। তুই সুমাইয়ার ব্যাপারে কি জানতে চাচ্ছিলি? কিছু না, তুমি যাও এখন। আগে বল, তারপর যাব। আচ্ছা ভাবি, তুমি ভাইয়াকে বিয়ের আগে দেখেছিলে কখনো? কেন? দেখোনি হয়তো, দেখলে এমন শেষরাকে বিয়ে করতে না তুমি। মানুষের কথা শুনতে বসে থাকে। ভাবি জোরে হেসে দিল। আমি তোর মতো শেষরা না যে নিজের বউ থাকতে আরেকজনের বউয়ের কাছে গিয়ে ঘুমাবো। আমি শেষরাই, যাও এখন এখান থেকে। যাচ্ছি, তবে তুমি আমার ভাইটাকে নষ্ট করতেছো, বলে রাখলাম। বলো কি বলবে? ভাবি, সুমাইয়ের সাথে আমাদের সাথে পরিবারের কি সম্পর্ক? আমি জানি না তো। দেখো আমি জানি, তুমি জানো। বিশ্বাস করো আমি জানি না ছোট সাহেব। আমার বিয়ের দিনই সুমাইয়াকে প্রথম দেখেছিলাম। ও আচ্ছা, আগে এটা বলো যে সুমাইয়ের সাথে আমার বিয়েটা হলো কিভাবে? মানে? মানে আমাকে যে মেয়ে ছবিতে হয়েছিল তার সাথে বিয়ে না হয়ে সুমাইয়ের সাথে হলো কিভাবে? তোমরা বিয়ে তো সুমাইয়ার সাথেই ঠিক হয়েছিল। তুমি রাজি হবে না তাই অন্য একটা মেয়ের ছবি দিয়ে রাজি করানো হয়েছে। তাই বলে এত বড় ধোকা দেওয়া হবে আমাকে? আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? সুমাইয়া বিয়ের পরে আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে ও নাকি তোমাকে কয়েক বছর ধরে পছন্দ করতো, তারপর ও নাকি আম্মুর সাথে সব প্ল্যান করে এসব করেছে। ও, তার মানে এই খেলার প্লেয়ার 3 জন? কিসের খেলা আর কিসের প্লেয়ার? আগে ক্লিয়ার হয়ে নেই, তারপর তোমাকে সব বলবো। ওকে, তবে পাগলামি করো না। ওকে, আচ্ছা ভাবি, আম্মু কই? রুমে গিয়ে দেখো। আচ্ছা, আগে আম্মুর সাথে কথা বলে আসি, তুমি থাকো। বলে ভাবির কাছ থেকে চলে আসলাম। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু বসে আছে, তাই দরজায় নক করলাম। মাদার তেরেসা, আসতে পারি আমি? আয়। আমি যে শুনলাম তা কি সত্যি নাকি? কি শুনছিস? আম্মু, তোমাকে নাকি মাদার তেরেসের পুরস্কার দেওয়া হবে। ফাজলামি বাদ দিয়ে কি বলবি বল। আম্মু, তুমি কিন্তু নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কেন? আমি আবার কি করলাম? তুমি কি করনি তাই বলো। আচ্ছা এসব বাদ, আগে বলো সুমাই সম্পর্কে আমাদের কি হয়? তোর বউ আর আমার বৌমা। তুমি কথা ঘোরাচ্ছ কেন? আমি কোথায় কথা ঘুরালাম? আচ্ছা, সুমাই আমাদের বাসায় বিয়ের আগে কয়বার এসেছিল? 2 বার এসেছিল। কেন এসেছিল? একবার তোর ভাইয়ের বিয়ে খেতে, আর একবার তোর বিয়ের কথা বলতে। ভাইয়ের বিয়েতে এই মেয়ে আসতে যাবে কেন? ইনভাইট করেছি তাই এসেছে। ওদের ইনভাইট কে করেছে? তোর আব্বু। কেন, ওরা কি আমাদের আত্মীয় লাগে নাকি যে ওদের ইনভাইট করেছো? আম্মু বলল, সেটা আমি কিভাবে বলবো? তুই কি জিজ্ঞাসা কর। আমার ভয় করে, তুমি কি জিজ্ঞাসা করো যে ওরা আমাদের কি লাগে। আমি পারবো না। যাও না প্লিজ, তুমি কি আব্বুরে জিজ্ঞাসা করবে যে ওরা সম্পর্কে আমাদের কি লাগে? যাও না প্লিজ। আম্মু কিছু না বলে চুপ করে আছে। আমি এক বুক আশা নিয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। আব্বুকে বলার সাহস আমার নেই, তাই চুপচাপ বসে রইলাম আম্মু কি বলে তা শোনার জন্য। আমি পারবো না। আমার শোনা আম্মু না তুমি। যাও না আম্মু, গিয়ে একটু বলো না আব্বুকে। বললাম না পারবো না। ঠিক আছে, আমি দেখে নেব তোমাদের, বলে চলে আসতে লাগলাম। হঠাৎ মনে হলো আরেকটা কথা, তাই ঘুরে দাঁড়ালাম। তুমি মিথ্যা বলতেছো না তো? তুমি জেনেও না জানার ভান করতেছো? মানে? তোমাকে আমি কোন মেয়ে ছবি দিয়েছিলাম, আর তুমি কোন মেয়েকে বউ বানিয়ে এনেছো? SMS এ আমি ছবিটা তোর আব্বুর হাতে দিয়েছিলাম, তারপর আমি নিজেও জানি না কি হলো। তোমার কথায় কেমন যেন একটা মির্জাফরি গন্ধ আসতেছে। মানে? মানে আমি শিওর তুমি মিথ্যা বলতেছো। ওই গেরি, তুই নাকি না মার খাবি এখন? যাচ্ছি, তবে তোমাদের সবাইকে আমি দেখে নেব, বলেই সেখান থেকে চলে আসলাম। শালার কেমন টানা লাগে, সবাই মিলে আমার সাথে মজা করতেছে, ভালো লাগতেছিল না, তাই আবারও গেলাম ভাবির কাছে। কি হলো, মুখটা শুকনো লাগতেছে কেন? আর বলো না, আম্মু এখন বলে আব্বু নাকি বলেছে। ও, তা আব্বুকে জিজ্ঞেস করেছিলে? না। আচ্ছা তুমি রুমে যাও, আমি আসতেছি একটু পরে। আমি মনটা খারাপ করে রুমে গেলাম।
গিয়ে দেখি সুমাইয়া ঘুমাচ্ছে, তাই চুপচাপ ওর পাশে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ায় হঠাৎ সুমাইয়া পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরলো ঘুমের মধ্যেই। আমি সরে আসতে চাইছিলাম, কিন্তু তার হলো না। এমনভাবে জড়িয়ে ধরেছে যে নড়তে পারছি না। ভাবতেছি ডাক দিব, কিন্তু উঠে আবারও যদি নাটক শুরু করে দেয়, তাই ডাক দিলাম না। চুপচাপ এভাবে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করলো। তাকে দেখে ভাবি দরজায় দাঁড়িয়ে মুসকে মুসকে হাসছে। আমি কি এখন আসবো নাকি পরে? পরে আসবে কেন, এক্ষুনি আসো। না, স্বামী স্ত্রীর পার্সোনাল টাইমে চলে আসলাম নাকি, তাই আর কি। ভাবি তুমিও শুরু করলা? আরে আমি তো মজা করছিলাম। তা সুমাইয়া দুপুরে ঘুমাচ্ছে কেন? সারা রাত আমার মাথাটা খেয়েছে তো, এখন আর কি করবে? চুপ, বউকে কেউ এই কথা বলে? বউ না, জল্লাদ, সবসময় প্যারা দিয়ে থাকে। তাও তোমাকেই আগলে রাখতে হবে, মনে রেখো। হুম তা এসেছিলাম যে কারণে। বলো, কেন এসেছিলে? তোমার তো কাল সুমাইয়াদের বাসায় যেতে হবে, সো তোমাদের কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে দিতে এসেছিলাম। আমি ওদের বাসায় যাবো কেন? এসব বললে হয় নাকি, নিয়ম তো পালন করতেই হবে বোকা। ও একাই যে প্যারা দেয়, না জানি ওর ভাই বোনেরা পেলে আরও কত প্যারা দেয়। ও তো একাই ওদের পরিবারের। এই জন্যই বলি, এত রাগী হওয়ার কারণটা কি? তা তোমার কি কি লাগবে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে কি কি লাগবে তা জানবো? ভাইয়ের জন্য যা এনেছিলে তাই তো লাগবে। পরের বার যদি বিয়ে করি তখন না হয় বলবো। তোমার কি আরো বিয়ে করার নিয়ম আছে নাকি? তো একটা বিয়ে করলে হয় নাকি? 4-5টা বউ থাকা লাগে এখনকার জামানায়। চুপ শয়তান, সুমাইয়াকে ডাক দাও। আর ওর কিছুই লাগবে না, আমাকে জ্বালাতে পারলেই ওর চলে। বেশি কথা না বলে মাহিকে ডাক দাও। আচ্ছা বলেই সুমাইয়াকে হালকা করে ডাক দিলাম। সুমাইয়া চোখ খুলে তাকিয়ে দেখে আমাকে জড়িয়ে ধরে আছে, তাই একটা মুচকে হাসি দিল। সুমাইয়া ওঠো, ভাবে এসছে। সুমাইয়া বিছানা থেকে উঠে বসেছে। সুমাইয়া এখন ঘুমোচ্ছে কেন? এমনি চোখটা লেগে গেছিল আর কি। ও, তা কাল তো বাসায় যাবে, তা কি কি নিয়ে যাবে তার লিস্ট করতে এসেছি। ও আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যাও। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। ভাবি তুমি দিন দিন এত সুন্দর হইতেছো কেন বলো তো? পাম দেওয়ার কারণটা জানতে পারি? সত্যি বললেও নাকি পাম হয়ে যায়। দূর, ভাল লাগে না। সোজা হয়ে বসো। ও, এই কারণে তাহলে পাম দেওয়া। আমি ভাবির কোলে শুয়ে পড়লাম। মাথার চুলগুলো টেনে দাও তো একটু। ভাবি বলল, সময় দেখলে কি ভাববে বলতে পারো? আমি বললাম, কিছুই ভাববে না। আর সময় তো খুশি হওয়ার কথা যে তার স্বামী বিশ্ব সুন্দরীর কোলে শুয়ে আছে। বাহ, আজকে এত পাম দিতেছো, কাহিনীটা কি বলবে? কিসের কাহিনী থাকবে আবার? কোনো কাহিনী নেই। কাহিনী তো একটা আছে, কি সেটা বলে ফেলো। ভাবি তুমি একটু কষ্ট করতে পারবে? কি কষ্ট বলো? তুমি একটু সময়ের কাছ থেকে জানতে পারবে ওর কি সম্পর্ক আমাদের পরিবারের সাথে? ওকে ছোট সাহেব, আমি জিজ্ঞেস করবো। ভাবি জিজ্ঞাসা করলে হবে না, তুমি ভুলিয়ে ভালিয়ে ওর পেট থেকে কথাটা বের করবে। ওকে, আমি দেখতেছি। থ্যাঙ্কস আমার কিউট ভাবি। বোকা ছেলেটা। কথা বলে শেষ করা মাত্রই সময় রুমে ঢুকলো, গিয়ে আয়নার সামনে বসে গেল। সুমাইয়া বলো, তোমার কি লাগবে? সময় অনেকগুলো জিনিসের নাম বলে দিল। আমি ভাবির কোলেই শুয়েছিলাম। ভাবি আপনার দেবর কি ঘুমিয়ে গেছে? না, ছোট সাহেব সজাগে। ও তাহলে আপনারা কথা বলেন, আমি একটু আম্মুর রুমে যাব। আমি আবারও চোখ খুললাম। এত ভালো মেয়েটাকে তুমি মেনে নিতে পারতেছো না কেন? ভাবি আমি জানি আমাকে একলা পেয়ে কি করে। ওপর ওপরে সময় সাধু, আর আমাকে একা পেলে চাবিয়ে খায়। কি বলো, তাই নাকি? এমনভাবে মনে হয় কোনো আসামিকেও টর্চার করা হয় না যেভাবে আমাকে টর্চার করে। আমিও তোমার ভাইকে জ্বালাই, তা কি হয়েছে, এরকম একটু জ্বালা সহ্য করতে হয়। কোথায় তুমি, কোথায় পুলিশ বিবি? আচ্ছা বুঝলাম, এখন তুমি ঘুমাবে নাকি আমি চলে যাব? আমি ঘুমালে তারপর যাবে। ওকে তুমি ঘুমাও, আমি তোমার মাথায় চুলগুলো টেনে দিচ্ছি। তারপর ভাবির কোলে মাথা রেখে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। মাথার চুলগুলো টেনে দেওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলে তাকিয়ে দেখি মাথার নিচে নরম কিছু বিছানো, সেটা বারবার নড়ে চড়ে উঠছে। মনে হচ্ছে আমি কারো পেটের উপর শুয়ে আছি। ভাবি তো চলে যাওয়ার কথা, আর আমি তো ঘুমিয়েছিলাম ভাবির কোলে। মাথার নিচে পেট আসলো কোত্থেকে? এইভাবে লাফিয়ে উঠলাম। উঠে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তাকে দিকে সময় ঘুমাচ্ছে, আর আমি এর পেটের উপরে শুয়েছিলাম। তাই মুখ থেকে নিজের অজান্তে চিৎকার বেরিয়ে গেল। আমি আহা বলে চিৎকার দিলাম। আওয়াজে সময় উঠে গেল। কি হলো, এভাবে চেঁচাচ্ছেন কেন? সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি। কি করেননি? আমি ঘুমের মধ্যে আপনার পেটে মাথা রেখেছিলাম। তো কি হয়েছে?
আপনি কিছু মনে করেননি তো? এত ঢং করেন কেন? একেবারে সাধু সাজেন যেন কিছুই বোঝে না। মানে? মানে বোঝেন না আপনি? না, কি বলেন? ওই, আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? মানে? ওই, আপনার পাশে একটা সুন্দর মেয়ে থাকতে আপনার ফিলিংস উকি দেয় না? কিছুই বললাম না। তোমাকে দেখলে মনে ফিলিংসটা জাগে, কিন্তু তুমি যা হুমকি দাও তাইতে এসব ফিলিংস মাটি হয়ে যায়। এসবই মনে মনে বললাম। এত স্লিম পেটে শুয়ে থাকতে আপনার ভালো লাগে না? লাফিয়ে উঠে গেলেন, কি সমস্যা? হ্যাঁ, আগে এটা বলেন, আমি ভাবির কোলে শুয়েছিলাম, সেখান থেকে আমি আপনার পেটের উপরে আসলাম কিভাবে? ভাবি আপনাকে আমার কাছে মানে আপনার কিউট বইয়ের কাছে ট্রান্সফার করে গেছে। কি? ভাবি তোমার কাছে দিয়ে গেছে? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? আচ্ছা, আমি ভাবিকে জিজ্ঞাসা করবো এটা। কি জিজ্ঞাসা করবেন? যে আমাকে তো তো সময় এমন একটা রোমান্টিক ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো, আপনি এভাবে এগোচ্ছেন কেন? কোনো কিছু না বলেই সময় আমার দিকে আসতেছে। উপায় না পেয়ে আমি এক পা এক পা করে পিছনের দিকে যেতে লাগলাম। এই, আপনি ঠিক আছেন তো? আমি একদম ফিট আছি। তাহলে এভাবে আমার দিকে এগিয়ে আসতেছেন কেন? এমনি ভালো লাগতেছে তাই। কথা বলতে না বলতেই পিঠ ঠেকে গেল দেয়ালে। বুঝলাম আজকে কপালে খারাপ কিছু আছে। সময় এখন আমার থেকে 2 ইঞ্চি দূরে। ওর হার্টের প্রতিটা দুক দুক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সময় থেমে গেল, তারপর ওর মুখটা আস্তে আস্তে আমার দিকে আনতে লাগলো। এই, কি করছেন আপনি? ছেলে ধর্ষণের নাম শুনেছেন কখনো? আপনাকে আজকে তাই করব। কি? মাথাটা চক্কর দিয়ে উঠলো ওর কথা শুনে। সরি, ছেলে না, স্বামী ধর্ষণ। ওরে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? বইয়ের পাল্লাই পড়েছেন আজকে, তাই আজকে যা চাইবো তাই দিতে বাধ্য আপনি। ওর এখান থেকে বাঁচতে হবে যে কোনো উপায়ে। কি করা যায় ভাবতেছি। কি চান বলেন আপনি? কত টাকা লাগবে বলেন? আপনার মনটা চাই দিবেন। না। তাই তো জোর করে নিচ্ছি। দেখেন, আমাকে জোর করবেন না। জোর করলে কি করবেন? আমি রেগে যাব। বুঝছি চান্দু, আপনাকে এটা দিয়ে ঠিক করতে হবে। এই, ওইটা কেন ধরছেন? গুলি চলে গেলে আমার কাজ শেষ। এতক্ষণ ভালো করে বলছিলাম, কথা শোনেননি। এখন নিজ থেকে সব করবেন এবং ভালো লাগবে। মানে? মানে আপনি এখন থেকে আমাকে আদর করবেন, আর আমি শুধু সেটা উপভোগ করব। আমার দিকে বন্দুকটা তাক করেই শুয়ে আছে সোমায়া, আর মেটে মেটে হাসছে। কি হলো, এদিকে আসেন না কেন? আপনি এটাকে সাইডে রেখে দেন। বিশ্বাস করেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটা সাইডে রেখে দিন প্লিজ। আপনি এদিকে আসবেন নাকি আমি উপরে আসব? আমি আসতেছি বলে আস্তে আস্তে সময়ের কাছে গিয়ে বসলাম। আমি আমার মাথাটা আপনার কোলে রাখবো, সে খাটের সাথে হেলান দিয়ে বসেন। সময়ের কথা মতো বসে গেলাম। সময় দেরি না করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। জানেন, এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে আমি। না পারতে বললাম। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি প্যারা নেওয়ার মেশিন হলাম আমি। ও হ্যাঁ, আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা? আমার না আপনার বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না। তো ঘুমানোর দরকার নেই। আজ থেকে আমি বালিশেই মাথা রেখে ঘুমাবো। ওকে, তাহলে আমি আরেকটা বালিশ আনার ব্যবস্থা করি। আরেকটা বালিশ দিয়ে কি করবেন? ওই খাটে বালিশ মাত্র একটা, যেটাতে আমি ঘুমাই। সো আপনি ঘুমালে আরেকটা বালিশ লাগবে না? আমি এটাতে মাথা রাখবো। তাহলে আমার জন্য নিয়ে আসি। আপনার বালিশ আছে? কোথায়? আছে, তার আগে একটা কথা বলেন। কি বলেন? আমি জানি আপনারও কষ্ট হয় আমাকে বুকে নিয়ে ঘুমাতে, তাই ঠিক করেছি। যাক, একটা প্যারা থেকে মুক্তি পেলাম। তাই মনে মনে ডাগিন্ডাস দিতেছি, তখনই সুমাইয়া বলে উঠলো, আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। সুমাইয়ার কথা শুনে মুখের কথায় হারিয়ে ফেললাম। জানেন, আপনার মাথাটা যখন আমার পেটে থাকে আর আপনি আমাকে জড়িয়ে ধরে থাকেন, তখন আমার অনেক ভালো লাগে। তাই আমি চাই আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমান। কি বলবো কিছুই বুঝতেছি না। আজ থেকে আমি বালিশে মাথা রাখবো, আর আপনি আমার পেটে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। বুঝতে পেরেছেন? আমি মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। গুড বয়। এখন একটু আমার চুলগুলো গুছিয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দেন তো প্লিজ। আমি তেল দিয়ে দেব? হ্যাঁ, কেন, কি সমস্যা? আসলে আমি তেল দিতে পারি না। না পাইলে শিখে নিন। অন্য লোককে দেখি তারা তাদের বউকে কত আদর করে, মাথায় তেল দিয়ে দেয়, নিজ হাতে খাইয়ে দেয়, তাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়, আর কত কেয়ার করে। তো? আর আমার কপালটাই পোড়া, একটা ব্যাককেল স্বামী আমার কপালে জুটেছে। মানে? একটুও রোমাঞ্চ জানে না। ওই, আপনি জানেন, আমি যদি ছেলে হতাম আর আমার পাশে এত সুন্দর মেয়ে থাকতো, তাহলে আমি কবেই তাকে নিজের বউ বানিয়ে নিতাম।
আর আপনি একটা লোক যার কিনা কোনো ফিলিংসই নেই। আপনাকে দেখলেই তো সব ফিলিংস মনের ফলে মনের কথা মুখে চলে আসছে। তাও সময় মতো চুপ হয়ে গেছি। সময় যদি বুঝতে পেরে যায় যে কী বলতে চেয়েছিলাম, তাহলে আজকের আমার রক্ষা নেই। তাকে দিকে সময়ের চেহারাটা আস্তে আস্তে লাল হইতেছে। কি হলো আপনার? ওই আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন? না, কিছু না। আজ রাতে দেখবো আপনাকে কে বাঁচায় আমার হাত থেকে। আল্লাহ, তুমি ছাড়া এখন আর আমাকে রক্ষা করার মতো কেউ নেই। আজকে রাতটা বাঁচিয়ে দাও, না হলে আমাকে ব্লেন্ডার দিয়ে পিষে ফেলবে। শালার এটা পুলিশ না গুন্ডা এটাই বুঝতে পারছি না। আমার সাথে কেন এমন করে? এসব চিন্তা বাদ দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। যা হবার তা রাতে দেখা যাবে। ফ্রেশ হয়ে এসেই ফোন দিলাম হাবিবাকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। হ্যালো, বল। এই কই রে পেতনি? তোর দুলা ভাইয়ের সাথে একটু ঘুরতে বাইর হইছি। এই তুই বিয়ে করবি কবে? আরে বিয়ে এখনো করি নাই, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো। ও আচ্ছা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে এখন তোমরা সবাই তো ভালো সুখে আছো। কেন, কি হয়েছে তোর? কি হয়েছে জানোস না? তোরা সামনে পাইলে এখন থাপড়ায় গাল দুইটা লাল করে দিতাম। কেন জানো কি করেছি আমি? ওলে, আমার জানোটা কি সিটির বাইরে আছে নাকি? হুম। তাহলে আসলে আমাকে জানিও। আমি গিয়ে তোমার মাথার চুলগুলো একটা একটা করে টেনে তুলবো। তারপর সেটার পিক ফেসবুকে আপলোড দেব। আর ক্যাপশনে কি হবে জানো? নাকি? বন্ধুকে ধোকা দেওয়ায় মাথার সব চুল পড়ে গিয়েছে এই পেতনির। সবাই দোয়া করবেন ও চুলগুলোর জন্য আবার ওঠে। কেমন হবে ক্যাপশনটা? ওই, আমি তোরে কি ধোকা দিলাম? তোরা চারজন মিলে আমাকে বরবাদ করে দিছিস। কি করেছি আমি সেটা তো বলবি। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? ওলে, আমার বাবুটা বলো, কি জানতে চাও? সময়ের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক? হাবিবা চুপ হয়ে গেল। কিছু হয়তো ভাবতেছে। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হুসাইন, তুই বুঝতে পারতেছিস আমার কথা? তুই বল, আমি সব শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি বুঝতে পেরেছি পেতনিটার বলা লাগবে না, তাই এমন করছে। আমি বুঝতে পেরেছি পেতনিটা বলবে না, তাই এমন করেছে। একবার ওকে হাতের কাছে পাই, তারপর মজা বোঝাবো। এসব চিন্তা বাদ দিয়ে বই নিয়ে বসে পড়লাম। সামনে ফাইনাল পরীক্ষা। আল্লাহ জানে এ মেয়ের প্যারায় ফেল না করে বসে। কিছুক্ষণ পর সময় একটা গ্লাসে করে দুধ নিয়ে রুমে ঢুকলো। আমি সেদিকে খেয়াল না করে পড়তেছিলাম। তখনই সময় গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। হিরো, এটা খেয়ে নেন। আমি এসব খাই না। আপনাকে খেতে হবে। যদি না খাই? তাহলে জোর করে খাইয়ে দিতে হবে। বলেই সময় আমার কোলে বসে পড়লো। ওর এমন আচরণ দেখে আমি টাসকে খেয়ে গেলাম। আমি উঠে আসতে চাইলাম, কিন্তু সুমাইয়া আমার চেয়ারের দুই দিকে দুই হাত দিয়ে আটকে রেখে দেয়। আপনি কি করতেছেন? আমার পাগলটাকে আদর করতেছি। আমি আপনার পাগল হলাম কবে থেকে? যেদিন থেকে আপনি আমার হয়েছেন সেদিন থেকে আমি আপনার পাগলি, আর আপনি আমার পাগল। আমি আপনার পাগল হব না, আর আপনাকে আমার পাগলি বানাবো না। আমি আপনার মনের পাগলি কবেই হয়ে গেছি, এটা আপনি না করলেও আমি জানি। জানলে ভালো। এখন যান, আমাকে পড়তে দেন। পড়া পরে, আগে দুধটা খেয়ে নেন, তারপর না হয় পড়তে বসেন। আমি সব খাই না। তাহলে আপনার জন্য দুইটা অপশন আছে। কিসের অপশন? হয়তো আপনি দুধটা খাবেন, নয়তো আমাকে লিপ কিস করতে হবে। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। কিস করেছে বিষ খাওয়া অনেক ভালো, আর এটা তো দুধ, তাই এটা খেয়ে নেওয়াই ভালো। সময়ের হাত থেকে গ্লাসটা নিয়ে পুরোটা দুধ খেয়ে নিলাম। এই তো গুড বয়। নিন গ্লাসটা, আর যান এখান থেকে। ওকে জানো। সময় গালে একটা কিস করে গ্লাসটা নিয়ে চলে গেল। আমি এসব চিন্তা বাদ দিয়ে আবারও পড়ায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়া করে গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রুমে ঢুকলো। আমাকে শুতে দেখেই রেগে গেল। ওই আপনি বালিশে মাথা রাখলেন কেন? তাহলে কোথায় রাখবো? আপনাকে বিকেলে কি বলেছিলাম? কখন? বলেছিলাম না আপনাকে আমার পেটে মাথা রেখে ঘুমাবেন? সো ওঠেন, আমি শুয়ে নেই, তারপর আপনি শুবেন। কি আর করা, তাই উঠে বসলাম। সময় এসে বালিশে শুয়ে পড়ল। কি হলো, শুইতেছেন না কেন? আমি এখন ঘুমাবো না। কেন, কি হয়েছে? ঘুম আসতেছে না। তো কি হয়েছে, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন, তাহলে দেখবেন ঘুম চলে আসছে। দেখেন, আপনার শ্বাস প্রশ্বাসের কারণে আমার ঘুমের অসুবিধা হবে। 1 ঘন্টা ধরে যে ঘুমালেন তখন কিছুই হয় নাই, আর এখন এসেছেন নাটক করতে। শুতে বলছে শুয়ে পড়েন, নাহলে আপনার কপালে খারাপ আছে। কি আর করার, তাই জড়িয়ে ধরে শুয়ে পড়লাম সময়ের পেটে মাথা রেখে। সময় মিটে মিটে হাসছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলেন। ভালোবাসেন আমাকে? জানি না। বিশ্বাস করেন, আপনাকে মনের মন্দিরে রেখেছি আমি। অনেক ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি।
আমি কিছু না বলেই চুপ করে রইলাম। একবার ভালোবাসেন না আমাকে প্লিজ? আমি এখন ঘুমাবো। আচ্ছা। আমি ওর পেটে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছি আর ভাবছি সময় মেয়েটা কেমন যেন, হঠাৎ এত নরম গলায় কথা বলে, যা বলে বোঝানোর মতো না। আবার মাঝে মাঝে কেমন যেন জোর করে। মেয়েটা এত ভালো, যে কেউ তাকে ভালোবাসবে, আর সে এখনো বোঝে না আমি যে তাকে ভালোবাসি। আসলে মেয়েরা একটু বোকাই। বিশ্বাস করেন, সময়কে আমিও খুব ভালোবাসি, শুধু বলতে পারি না। আর একটু ভয়ও লাগে, তাকে হারাতেও চাই না আমি, কারণ বর্তমানে এমন একটা পাগলি মেয়ে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এসব ভাবছিলাম তখনই সময় বলে উঠলো, ওই আপনি ঘুমিয়ে গেলেন নাকি? না। তাহলে চলেন না একটু ছাদে যাই। এত রাতে সাদে? মাথা খারাপ নাকি? আমার মাথা ব্যথা করতেছে, আমি যেতে পারবো না। ও, তাহলে আপনি ঘুমান, আমি আপনার চুলগুলো টেনে দিচ্ছি। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম, আর সোমায়া আমার চুলগুলো টেনে দিতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি। তাকে দেখে সোমায়া আমার বুকে মাথা রুকিয়ে ঘুমিয়ে আছে। আমি হালকা করে সোমায়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সোমায়া হঠাৎ বলে উঠলো, কপালে একটা কিস করেন। আমি চমকে উঠলাম ওর কথা শুনে। তাড়াতাড়ি হাত সরিয়ে ফেললাম। আমার হাত সরিয়ে ফেলা দেখে সোমায়া আমার দিকে রক্ত চোখে তাকালো। কি হলো, হাত সরিয়ে নিলেন কেন? এমনি। তাহলে এখন কি করবেন তা কি বলে দিব নাকি নিজে থেকেই করবেন? মানে? সকালবেলায় যে বউকে কিস করতে হয় তা কি বলে দিতে হবে নাকি? কে আমার বউ? আমি। আমার কোনো বউ নেই। তাহলে আমি কে? এই করতেছেন কি? শ্বাস বন্ধ হয়ে মারা যাবো তো। আমার এমন স্বামীর দরকার নেই যে কিনা তার বউকেই চেনে না। চিনি তো আপনাকে। তাহলে বলেন আমি কে? আপনি হলেন আমার বেস্টুর কাজিন। কি? বলেই সময় আমার বুকে এলোপাথারি মারতে লাগলো। এই ব্যথা পাচ্ছে তো। আমাকে যে ব্যথা দিলেন। শেষে উপায় না পেয়ে সোমায়াকে টান মেরে শুয়ে দিলাম, আর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম। সোমায়া প্রথমে ছোটার চেষ্টা করলো, কিছুক্ষণ পর একদম শান্ত হয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। হয়তো বুকে কান লাগিয়ে শোনার চেষ্টা করছে, হার্টে কান নামটা চলতেছে। এভাবে কিছুক্ষণ দুজনেই চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ সময় বলে উঠলো, আপনি এত খারাপ কেন? আমি কি করলাম? আপনি আমাকে কষ্ট দেন শুধু। এতক্ষণ মেরে এখন বলতেছে আমি আপনাকে ব্যথা দিয়েছি। আপনাকে আরো মারা উচিত, শয়তান কোথাকার। মারেন। না করছে কে? পুলিশ হয়েছেন বলে পাবলিককে তো মারতেই পারেন। চুপ, কোনো কথা বলবেন না। কেন? আপনার হার্টের ধুকধুক শব্দটার কথা বললে শুনতে অসুবিধা হয়। কি? চুপ করে শুয়ে থাকুন তো। সময় মেয়েটাই আলাদা টাইপের। সারাদিন আমাকে চালাবে, আবার রাতে আমার বুকে এই শুতে চলে আসবে। ভালোবাসি আমিও, কিন্তু ততদিন ওকে আপন করে নেব না যতদিন ওকে সেটা জানতে না পারি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। তাই উঠে বসলাম। সময় পাশে নেই, হয়তো বাইরে কাজ করতেছে। তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখি সময় আমার জন্য কফি নিয়ে আসেনি। তাই নিজেই রেডি হয়ে চলে গেলাম নিচে। ভাবি সবাই বসে বসে টিভি দেখতেছে, আর ভাইয়াও রেডি হয়েছে অফিসে যাবে বলে। কিরণ নবাব দাদা, কয়টা বাজে? এখন ঘুম থেকে উঠতেছিস? সময় কম, পরে কথা বলবো। তোর তো জীবনেও সময় হবে না, শেষরা কোথাকার। ভাবি তুমি কিছু বলবে না? আমি মেয়ের হসপিটালে পাঠিয়ে দেবো ভাইয়াকে। শ্যামরা কোথাকার? আয় দেখি কে কাকে মারে। ওই তোমরা থামবে? না, আজকে দফারফা হয়ে যাবে। বুঝতেন, তুমি এদিকে আসো, পাগলাটার সাথে লাগতে যেও না। ঠিকই বলেছ, পাগলে মারলে পরে বিচার পাবো না। কি আমি পাগল? আর আমার বই আমার বিরুদ্ধে? যা, থাকবো না আর। আমি কি ভাবির কোলে শুয়ে পড়লাম। কি হলো, কাউকে খুঁজতেছো নাকি? সুমায়াকে নাকি? হ্যাঁ, সময় কোথায়? ওকে সকাল থেকে একবারও দেখিনি। ওরে আমার দেবটা, তো দেখি বউকে না দেখে থাকতেই পারে না। আরে তেমন কিছু না, আসলে এখনো কফি নিয়ে যায়নি তো, তাই আর কি জিজ্ঞাসা করেছিলাম ও কোথায়। সুমায়া কোথায় তুমি জানো না? না, কোথায় সোমায়া? সুমায়া তো আজকেও ডিউটিতে গেছে, ওর নাকি জরুরি একটা ফোন এসেছে, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। আর কফি মেশিনে আছে। পাগলিটা একবার বলে গেলে পারতো। আর ওকে ছাড়া দিনটা কাটবে কীভাবে তাও জানি না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে কফি খেয়ে নাস্তা করে ফেললাম। সারাটা দিন পার করে ফেললাম কোনো রকমে। ভালো লাগছিল না, তাই বিকেলে ঘুমিয়েছিলাম। হঠাৎ কে যেন আমার উপরে উঠে শুয়ে পড়ল। তাকে দেখে সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে বলার বাহিরে। ইউনিফর্মটা পর্যন্ত খোলেনি সুমাইয়া, হয়তো এখানে এসছে বাসায়।
ওই আপনি সারাদিন আমাকে একবারও কল দেননি কেন? আপনার কাজে যদি ডিস্টার্ব হয় তাই। আমার সবচেয়ে বড় কাজ তো আমি বাসায় ফেলে গেছি। কোন কাজটা? এই যে আপনার বুকে মাথা রেখে আপনার হার্টের শব্দটা শোনা। তাই ইউনিফর্মটা এখনো খুলেনি কেন? রাতে আরেকটু কাজ আছে, সেটা শেষ করতে হবে। ও, তা সারা রাত নাকি? আমার পাগলটাকে ছাড়া আমি সারা রাত বাইরে থাকবো, তা কি কখনো হয়? ও, তা এখন গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন। না, কেন? কারণ আপনাকে ছেড়ে যেতে মন চাইছে না। চুপ, গিয়ে খেয়ে আসেন, তারপর আবার এসে কথা বললেন। এখন খেতে মন চাইতেছে না। যা বলছি তা করেন। হুম। বলে সে উঠে চলে গেল। আমি হাসতে হাসতে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাত প্রায় 1:30 বাজে। ঘুম আসতেছে না, এখনও সময় আসেনি। তাই উঠে ছাদে চলে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ একজন পিছন থেকে এসে জড়িয়ে ধরলো। আমি আনমনে ছিলাম, তাই ধাক্কা সামলাতে না পেরে ছাদের মাটিতেই পড়ে গেলাম। আমি পরে তাকিয়ে দেখি সময় আমার উপরে শুয়ে আছে আর হাসতেছে। কি হলো, হাসতেছেন কেন? আপনাকে পড়ে যেতে দেখে একটা মেয়ের ধাক্কা সামলাতে পারেন না। কেমন পুরুষ আপনি? হঠাৎ তো, তাই সামলাতে পারিনি। আমি না হয় বুঝতে না পেরে পড়ে গেছি। আপনি বলেন কেন? আমার পাগলটা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, আর সে যেভাবে থাকবে আমিও সেইভাবেই থাকবো। তাই বলে আমার উপরে শুয়ে পড়বেন? হুম, আপনিই তো আমার বিছানা। আমি যখন থাকবো না তখন কি হবে আপনার বিছানা? কথাটা বলার সাথে সাথেই সময় চুপ হয়ে গেল আর আস্তে আস্তে চোখ মুখ লাল হতে লাগলো। হঠাৎ সময় ওর কোমর থেকে পিস্তলটা বের করে সোজা কপালের মাঝ বরাবর রাখলো। পিস্তল ওইখানে দেখে ভয় আমার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ কি বলে ফেললাম যে এত রেগে গেল। আল্লাহ রক্ষা করো আমাকে, মনে মনে আল্লাহকে ডাকছিলাম। তখনই সময় বলে উঠলো, ওই কি বললি তুই? কই কিছুই না তো। আর আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? তোর 14 গোষ্ঠীকে তুই করে বলবো। তুই আগে কি বলেছিস সেটা বল। কখন? আমি কিছুই বলিনি, মুখ থেকে এমনি বের হয়ে গেছে। কই মুখ ফসকে তো একবারও আমাকে ভালোবাসিস বলিসনি, তো এখন মুখ ফসকে এটা বললি কেন? সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। তোর সরির গুষ্টি কিলাই। তুই এটা বললি কেন, এটা বল। নিজেকে সামলাতে না পেরে সুমাই আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আরে কাঁদতেছেন কেন? তুই কথা বলবি না আমার সাথে। ঠিক আছে, কিন্তু নাকের পানি দিয়ে তো আমার 12:30 বাজিয়ে দিতেছেন। ভালো করেছি। কি আর করার, যা করার করুক। আমি চুপচাপ শুয়ে রইলাম আর সময় আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সময় হঠাৎ করে আমার উপর থেকে নেমে চলে গেল। আমি কিছুটা অবাক হয়ে যাই ওর এমন আচরণ দেখে। বুঝলাম ও আমাকে হারাতে চায় না, তাই এভাবে কেঁদেছে। কিন্তু এটা বুঝলাম সময় অভিমান করেছে আমার উপর। আল্লাহ জানে কখন ওর রাগ ভাঙবে। এসব ভাবতে ভাবতে রমে গেলাম। যেদিকে সময় শুয়ে আছে, কিভাবে ওর রাগ ভাঙানো যায় সেটা ভাবতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এটাই কাজে লাগাতে হবে। ফ্রেশ হয়ে বিছানা থেকে বালিশের চাদর নিয়ে গিয়ে সবাই শুয়ে পড়লাম। শুয়ে ঘুমানোর ভান ধরে রইলাম। কিছুক্ষণ পর সময়ের জুতার শব্দ পেলাম। শব্দটা আমার কাছাকাছি এসে থেমে গেল। আমি আগের মতোই ঘুমের ভান ধরেই রইলাম। কিছুক্ষণ নীরবতা বজায় রইল। তারপর হঠাৎ সময় আমার উপরেই শুয়ে পড়ল। আমি মনে মনে সময়ের এমন কাণ্ড দেখে হাসতে লাগলাম। কিছু না বলেই শুয়ে রইলাম। হঠাৎ আমার বুকটা ভেজা মনে হলো। বুঝতে বাকি রইল না সময় কাঁদতেছে। তাই অভিনয় বাদ দিয়ে সময়ের মুখটা উপরে তুলে ধরলাম। তাকে দিকে সময়ের চোখ দিয়ে সমানে পানি পড়তেছে। ওর চোখ দিয়ে পানি পড়া দেখে আমার কলিজাটা মুচড় দিয়ে উঠলো। আচ্ছা, এখন কান্না করা থামান আর চুপচাপ বুকে শুয়ে থাকেন। সময় কোনো কথাই বলল না। সময় রাগ কীভাবে ভাঙাতে হবে তা আমি বুঝতে পেরে গেছি। তাই উঠে সময়কে কোলে নিয়ে নিলাম। তারপর সময়কে বিছানায় শুয়ে দিলাম। কি করতেছেন আপনি? আমি কোনো কথা না বলেই সময়ের পেটে মাথা রেখে শুয়ে পড়লাম। সময়কে একটু শীতল করা দরকার, তাই সময়ের পেটে ছোট্ট করে একটা কিস করলাম। সময় কারেন্টের মতো শক খেয়ে উঠলো, সারা শরীর কেঁপে উঠলো। আর সময়া ওর 2 হাত দিয়ে আমার মাথার পেছনে চুলগুলো খামচে ধরলো। তাকে দিকে সময় চোখ বন্ধ করে ফেলেছে। আমি আর কিছু না বলেই চুপচাপ শুয়ে রইলাম। সময়কে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়লাম। এভাবে অনেকদিন চলে গেল। সময় তার ডিউটিতে ব্যস্ত হয়ে গেছে, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু যতই রাত হোক না কেন, পাগলাইটা আমার বুকে মাথা না রেখে ঘুমায় না। আজকে তাড়াতাড়ি বাসায় এসে গেছি। এসে দেখি ভাবি সোফায় বসে আছে। কি হলো ভাবি, মন খারাপ নাকি? না, কেন? এমনভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। এমনি। আর তোমার জন্য সুখবর আছে। কি সুখবর? তুমি বলেছিলে না সময়ের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক তা বের করতে। তুমি কি জানো? তাহলে বলো। সুমাইয়া হলো তোমাদের নীলা আন্টির মেয়ে। কি?
চমকে গেলাম ভাবির কথা শুনে। নীলা আন্টি আর আঙ্কেল তো দেশের বাইরে থাকে, আর ওনার মেয়ের নাম তো জান্নাত। সুমাইয়ার পুরো নাম সুমাইয়া জান্নাত তানহা আর ডাক নাম সুমাইয়া। এটা কি পেতনিটা? কি? ওই যে দেখো আমার ঘাড়ের পেছনের দাগটা, এটা কে করেছে জানো? কে? সুমাইয়া। ওর সাথে একবার ছোটবেলায় ঝগড়া করেছিলাম, তখনই ও আমাকে কামড়ে দিয়েছিল। ভাবি আমার কথা শুনে হেসে দিল। আসলে নীলা আন্টি হলো আমার আম্মুর বান্ধবী, আর আঙ্কেল হলো আমার আব্বুর বন্ধু। আমার জানার মধ্যে ওনারা দেশের বাইরে থাকেন। আমি অনেক ছোট থাকতে ওনারা দেশের বাইরে পরিবার নিয়ে চলে যান। কিন্তু সুমাইয়া কিভাবে দেশে আসলো আর পুলিশের জব করে মাথায় আসতেছে না। আচ্ছা, আম্মুর কাছে গেলে সব কিছু জানতে পারবো। ভাবি আমি আসতেছি বলেই সোজা আম্মুর রুমে চলে আসলাম। মাদার তেরেসা, আসতে পারি? আয়, কিছু বলবি? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বল, কি বলবি? আম্মু, তোমার নীলা আন্টির কথা মনে আছে? উনি কেমন আছে? কি হলো, কথা বলছো না কেন? তা আন্টির একটা মেয়ে আছে না, ওর কি নাম যেন? তানহা। ও হ্যাঁ, আর একটা নাম মনে হয় সুমাইয়া জান্নাত ছিল, তাই না? কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? না এমনি। ওর ডাক নামটা কি? আমি জানি না, তুই যা, এখন আমি ঘুমোবো। আমি যতদূর জানি ওর ডাক নাম সুমাইয়া, তাই না? ও, তার মানে তুই সবকিছু জেনে গেছিস? হ্যাঁ মাদার তেরেসা, তোমরা পেতনি বিয়ে করিয়েছো আমাকে। এত সুন্দর মেয়েকে পেতনি বলছিস তুই? এভাবে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। আম্মুর সাথে কথা বলে জানতে পারলাম আন্টির এখনও দেশের বাইরে, শুধু সুমাইয়া দেশে চলে আসছে আর এখানে পুলিশের জব করে। আর অনেক আগে থেকেই সুমাইয়া আমাকে পছন্দ করে, আর অবশেষে সবাই মিলে প্ল্যান করে আমাকে বিয়েটাও করায়। এসব ভাবতে ভাবতে কখন যে সুমাইয়া চলে আসার টাইম হয়ে গেছে তাই খেয়ালই করিনি। আমাকে এত বড় ধোকাতে হয়েছে, আজকে সবাইকে মজা দেখাবো এসবই ভাবতেছিলাম। তখনই কেউ দরজায় নক করলো। তাকে দেখে সুমাইয়া কোনো কিছু না বলেই কাপড় নিয়ে চলে গেল। চেহারা থেকে বুঝতে পারলাম সুমাইয়া টেনশনে আছে, নাহলে এসে আমাকে জড়িয়ে ধরতো। আমি হালকা অবাক হলাম ওর এমন অবস্থা দেখে। যাই হোক, এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া বেরিয়ে আসলো। এসে একটা চিঠি টেবিলের উপর রাখলো। কি এটা বুঝতে পারতেছি না। সুমাইয়া এসে আমার কোলে শুয়ে পড়লো। কি হলো ম্যাডাম, মন খারাপ নাকি? না এমনি। তো ওই খামে কি আছে? সুমাইয়া কিছু না বলে উঠে গিয়ে খামটা এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি চিঠিটা খুলে দেখলাম, দেখে আমি হেসে দিলাম। চিঠিটা হলো ওর ট্রেনিং লেটার। 1 মাসের জন্য ওকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে ট্রেনিং দেওয়ার জন্য, তাই মনটা খারাপ হয়ে আছে। ও, আপনার কি এটার কারণে মন খারাপ ছিল? আরে বোকা, 1 মাসেরই তো ব্যাপার, এটাতে মন খারাপের কি আছে? আপনিও চলেন না আমার সাথে প্লিজ। আমি গিয়ে কি করব? আর ওখানে আমাকে যেতে দেবে নাকি? তাও ঠিক, আপনাকে ছাড়া থাকবো কিভাবে? বিয়ের আগে যেভাবে থেকেছিলেন সেভাবে। বিয়ের আগের কথা আর এখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। কেমন? বিয়ের আগে আপনাকে কখনো নিজের কাছে পাইনি, তাই এখন এতটা কষ্ট হতো না। তো এখন পেয়ে গেছেন, তো কষ্ট পাওয়ার কি আছে? পেয়ে তো গেছি, কিন্তু আপনার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, যা হাজার চাইলেও বদলাতে পারবো না। 2টা বালিশ মাথার নিচে দিয়ে দেন, তাহলেই হবে। তাও করলাম, কিন্তু আপনার হার্টের করা শব্দটা কিভাবে শুনবো? চোখ বন্ধ করে আমার কথা মনে করবেন, তারপর আপনার হার্টে কে বলে সেই শব্দটা ফিল করবেন, তাহলেই হবে। না, আমার আপনার হার্টের শব্দটাই শুনতে হবে। তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? বালিশের নিচে একটা সাউন্ড বক্স রেখে দিন, সেটাতে হার্টবিটের একটা মিউজিক প্লে করে শুনবেন। সময়কে রাগানোর জন্য বললাম। কি? কই কিছুই না। রাগাবেন না, একদম বলে দিলাম। ওকে। এখন চিন্তা একটাই। আবার কিসের চিন্তা? না ঘুমিয়ে কিভাবে থাকবো এতদিন? না ঘুমিয়ে থাকবেন কেন? আমার বালিশটা যদি বাসায় থাকে তাহলে আমি ঘুমাবো কিভাবে? মানে বুঝলাম না, ওরা কি বালিশ দেবে না? কথাটা শুনে সুমাইয়ের আগে লাল হয়ে গেল। আমার গলা চেপে ধরে শুয়ে দিল, তারপর আমার উপর উঠে বসলো। ওই, আপনি কি কিছুই বোঝেন না নাকি? বুঝেও ভাব ধরেন। আমি আবার কি করলাম? চুপ, একটাও কথা বলবেন না। এখন আমাকে কিস করেন, কারণ বালিশটা ছাড়া 1 মাস থাকতে হবে। তাই বালিশ সাহেব, আমি আজকে যা যা বলবো আপনি তাই করবেন। ও, তার মানে এতক্ষণ আমার কথাই বলছিলেন? গাধাটা। ও, এখন যা বলছি তা করেন তাড়াতাড়ি। কি করতে বলেছিলে? কিস। এই, আমি এসব করতে পারবো না। আমি কালকে চলে যাব 1 মাসের জন্য, আর এখন আপনি না করতেছেন? আমি কোনো পেতনিকে কিস করতে পারবো না, কারণ পেতনিটা আমাকে ছোটবেলায় কামড় দিয়েছিল। সময় কথাটা শুনে চমকে গেল। তাহলে বের করে ফেলেছেন আমি কে? হুম। দেখেন, ওই সময় কামড় দিয়েছিলাম, তাই এখন সেটার মাসুল দিতে এসেছি। তাই কিভাবে মাসুল দিবেন?
সারা জীবন আপনাকে কলিজার সাথে বেঁধে রেখে আপনাকে ভালোবেসে সেটার মাসুল দিব, যদি আপনি চান। আমি চাইলেও আপনি দেবেন, না চাইলেও জোর করে দেবেন, সেটা আমি জানি। হিরো। এই কাল সকালে তো আপনি চলেই যাবেন, তা ব্যাগ গুছাচ্ছেন না কেন? চুপচাপ শুয়ে থাকেন, হার্টবিটগুলো শুনতে দেন। ওকে বলে চুপ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করে উঠলো। তাকে দেখে ভাবি, যাক ভাবি, তাই যেভাবে ছিলাম সেভাবেই শুয়ে রইলাম। সরি, ভুল সময় চলে এসেছি। আরে না, আসো। সুমাইয়া কি ঘুমিয়ে গেছে? তাকে দেখে পাগলিটা ঘুমিয়ে গেছে। ও, সুমাইয়াকে একটু ডাক দাও তো। কেন? আরে তোমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, এটা ওকে জানাতে হবে। আর ব্যাগ গোছাতে হবে না তোমাদের? আমাদের মানে? ও সরি, তোমার বইয়ের ডাক দাও রে। আচ্ছা আমি ওকে বলে দেব, তুমি যাও, গিয়ে আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো তো। ওকে। আমি আবার সুমাইকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। রাতে সুমাইকে নিয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতোই শুয়ে পড়লাম। সকালে চোখে পানি পড়াতেই ঘুম চলে গেল। তাকে দিকে সুমাইয়া আমার থেকে আধা উপরে, আর ওর চুল ভেজা। ও চুল থেকেই আমার মুখে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। কিছুটা অবাক হলাম ওকে এত কাছে দেখে। এই আপনি এখানে কেন? ওঠেন তাড়াতাড়ি। কেন? হানিমুনে যাব। মজা বন্ধ করেন। আর রেডি হয়ে গেছেন? ওঠেন, আর আপনিও রেডি হয়ে নেন। কেন? আমাকে ড্রপ করে দিয়ে আসবেন মেরি জান। ওকে বলে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে এসে দেখি খাটে কাপড় রাখা। সুমাইয়া আয়নার সামনে বসে বসে রেডি হচ্ছে। এগুলো কেন? আমার কিছু স্যার আর কিছু সঙ্গী আসবে, আর তাদের সঙ্গে আমার হিরোকে পরিচয় করিয়ে দিব। ও ওকে বলে রেডি হয়ে বাইরে চলে আসলাম। গাড়ি চালাতে লাগলাম। তখনই সুমাইয়ের একটা কল আসলো। সুমাইয়া কলটা রিসিভ করে শুধু হ্যাঁ বলে কলটা কেটে দিল। কি হলো? কে কল দিয়েছিল? কমিশনার। কি বললো? বলল সাথে কাউকে নিয়ে নিতে, আর ফ্লাইটে যাব চট্টগ্রাম। ও, তা কাকে নিয়ে যাবেন সাথে? কেন? আপনাকে নিয়ে যাব, আর এখনই নিয়ে যাব আপনাকে। আমার পাসপোর্ট আর সব কিছু তো বাসায়। সেটা আমি দেখে নিব। এখন চলেন, আপাতত আপনি। চলে গেলাম এয়ারপোর্টে। ভিতরে গিয়ে টিকিট চেকিং কাউন্টারে থেকে জানতে পারলাম আমরা হানিমুনে যাচ্ছি, আর যাচ্ছি মালদ্বীপে। সময় দিকে তাকে দেখেও মুচকে হাসছে। কেয়ার করার চুপচাপ এসে প্লেনে বসে গেলাম। কি হলো? তুমি মিথ্যে বলেছিলে কেন যে তুমি ট্রেনিংয়ে যাচ্ছ? ট্রেনিংয়েই তো যাচ্ছি। আমার পাগলটাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখাবো, আর এটার কোচ হলাম আমি। পাগলি। কি বললেন আপনি? কই কিছু না তো। কিছু না বলে একটা মুচকি হাসলো শুধু। তারপর চলে গেলাম পাগলিটাকে নিয়ে এক অচেনা দেশে। আমরা পৌঁছে একটা হোটেলে উঠলাম, যেখান থেকে সমুদ্রটা খুব কাছ থেকে দেখা যায়। ফ্রেশ হয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। তাকে দেখে সুমাইয়া। 2 দিন চলে গেল। ঘুরে ঘুরে দেখলাম শহরটাকে। বিকেলে রুমে বসে টিভি দেখতেছিলাম। তখনই সুমাইয়া বলে উঠলো, আচ্ছা আপনি ক্লাস কবে থেকে শুরু করবেন? কিসের ক্লাস? বউকে আপন করে নেওয়ার। না, পাগলিটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। এখন ওকে ছাড়া বাঁচা যাবে না, তাই আপন করে নেওয়াটাই ভালো। কি ভাবতেছেন এত? বলেন কবে থেকে ক্লাস শুরু করবেন? না কিছু না, আর আপনার ইচ্ছা কোচ, যেদিন থেকে চান ক্লাস করাতে পারেন। ও, তাহলে চলেন এখনই ক্লাস শুরু করা যাক। ক্লাস করাবেন তা ঠিক আছে, কিন্তু ম্যাডাম কোলে বসে নাকি কখনো? আপনি এগুলো বুঝবেন না, আর একটাও কথা বলবেন না। আমি যা করবো আপনি শুধু সাই দিয়ে যাবেন। ওকে। তারপর সময় আস্তে আস্তে ওর মুখটা কাছে নিয়ে আসলো। আপনাকে না কথা বলতে না করেছি, আর একটা কথা বললে এটা দেখেছেন? সব কথা পেটে ঢুকে গেল। আমি মূর্তির মতো বসে রইলাম। সুমাই আমাকে লিপ কিস করতে লাগলো। প্রথমে সারা না দিলেও পরে না দিয়ে আর পারলাম না। তারপর আস্তে আস্তে চলে গেলাম আদিম খেলায়। কিছুক্ষণ পর সুমাই আমার উপরে শুয়ে আমাকে কিস করতে লাগলো। আচ্ছা আপনি পিস্তল পেলেন কোথায়? ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে এটার। আর সপ্তাহখানেক পরে আমাদের সব বড় বড় স্যার আসবে এখানে একটা মিটিং করতে, তাই আমি আগেই চলে এসেছি আমার পাগলটাকে নিয়ে। ও আচ্ছা এসব বাদ দেন, আগে এটা বলুন কেমন ক্লাস করালাম? ভালোই, কিন্তু ভয় দেখিয়ে ক্লাস করালেন আমাকে। এর পরের বার তোমাকে পরীক্ষা দিতে হবে। কেন? এটাতে পাশ হয়নি? আমার পাগলটা কখনো ফেল হতে পারে নাকি? ও তাহলে চলেন পরীক্ষাটাও দিয়ে ফেলি। বলেই সময়ের হাতগুলো চেপে ধরলাম। ওই না না। কে শোনে কার কথা? আমি আমার পরীক্ষা দিতে লাগলাম। আপনারা দোয়া করবেন আমার জন্য, সারা জীবন যেন পাশ করেই যেতে পারি। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটি কমেন্ট করবেন। নতুন গল্পে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।